হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ভয়ানক রাতই বলা চলে। আজকের রাতকে মানুষের মৃতদেহের স্তূপ হয়ে পড়ে আছে একটা শুনশান রাস্তায়। কিছু সময় আগেই এখানে যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা ছিল। কেউ বাঁচাতে আর কেউ ধ্বংস করতে এসেছিল, কিন্তু যারা এসেছিল তারা হয়তো জানে না এখানেও এক ভয়ঙ্কর রাজা আছে, যে এই রাষ্ট্রের হয়েও পুরো বিশ্বে রাজত্ব করার ক্ষমতা রাখে। সেই হিসাবে ধরা যায় এই রাষ্ট্র একটা এলাকা, আর সেই রাজার রাজ্যর উপর যাদের কুনজর পড়বে তারা মৃত্যু ব্যতীত কিছুই পাবে না। মৃত্যুর জন্যই তারা নিজেরাই ছটফট করে, শুধু বলতে থাকে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, তাও এই ভয়ানক শাস্তি দিও না। কিন্তু দয়া জিনিসটা আমার ভেতর নাই। এখন যদি কেউ আমার এলাকার মানুষের ক্ষতি করতে চায়, তাহলে তাকে মরতে হবে। এছাড়া আর কোনো অপশন নাই। তোকে মরতে হবে, তবে এর থেকেও ভয়াবহ শাস্তি দেওয়ার পর তুই ছটফট করে এমনিতেই মরবি। তোকে মৃত্যু দেওয়ার জন্য আমার বুলেট নষ্ট করা শুধুই, তাই এটা করব না। তোকে ভয়ানক মৃত্যু দেব। এতটুকু বলেই ব্ল্যাক হুডি পরা লোকটা আঘাত করতে থাকে তার সামনে হাঁটু ভেঙে বসে থাকা লোকটার গায়ে, আর লোকটা চিল্লাতে থাকে। তবে ব্ল্যাক হুডির কোনো দয়ামায়া ছাড়াই লোকটার শরীরে আঘাত করতে থাকে। একসময় লোকটা আর বসে থাকতে পারে না, মাটিতে লুটিয়ে পড়ে আর নিস্তব্ধ হয়ে যায়। ব্ল্যাক হুডি নিজের সাথে থাকা ব্লেড দিয়ে গলার শিরা পুরোটা কেটে দেয় আর বলে, আমার এলাকার দিকে চোখ দিলে তোর নিজের সামনে মৃত্যু ছাড়া আর কোনো অপশন থাকবে না। আমি কে, কি আমার পরিচয়, এটা তোরা ততদিন জানতে পারবি না যতদিন না আমি চাইব। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। মাহি জাগ না হওয়ার সাথে সাথেই আম্মু বলল, আজকে তো দ্বিতীয় সেমিস্টারের প্রথম দিন, তাই তাড়াতাড়ি উঠে যা। আর কালকে রাতে কারা অনেক লোক মেরে দিয়েছে সেটাই টিভিতে দেখলাম, তাই সাবধানে চলাফেরা করবি। কলেজ তাড়াতাড়ি ক্যাম্পাসে প্রবেশের সময় আশেপাশে খেয়াল না করে ঢোকাই ধাক্কা লেগে যায় এক মেয়ের সাথে। কিন্তু মেয়েটিকে দেখার পর কোনো দিক দিয়েই মেয়ে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল জমিনে কোনো পরি ভুল করে নেমে এসেছে। তার গোলাপি ঠোঁট, কেশ কালো চুল, হরিণী চোখ আর তার কথা বলার স্টাইল সব মিলে এটাই বলা যায় ক্রাশ খাওয়ার মতো একটা লুক। মাই এসব ভাবতেছে, তখনই মেয়েটা বলে, তাকিয়ে না থেকে ওঠেন, আর হ্যাঁ, দেখে চলবেন। মাহি মেয়েটির কথা শুনে পুনরায় হা, কারণ যেখানে অন্য কোনো মেয়ে এত সময় মেরে ভূত বানিয়ে দিত, এই মেয়ে এত শান্ত কিভাবে? তাহলে কি এই মেয়েই সে? মাহি এসব ভাবতেছিল, তখনই দেখে মেয়েটা আর তার সামনে নাই। তাড়াতাড়ি চারিপাশে তাকিয়ে দেখে মেয়েটা একটা হলরুমে প্রবেশ করছে, আর যেই হলরুমে প্রবেশ করছে ওই রুমেই তাদের ক্লাস নেওয়া হয়। তাই মাহি আর কিছু না ভেবে হলে প্রবেশ করে। হলে প্রবেশের পর একবার পুরোটা দেখে নেয়। তখন মাহি চোখ পড়ে মেয়েটার উপর। মেয়েটা নিজের চোখ মুখ কেমন করে রেখেছে যে তার আসলে রিয়াকশনটা কি তা বুঝতে পারা যায় না। মেয়েটাকে ভালো করে দেখছিল, তখনই হারামি দুইটা ডাক দেয়। হারামি বলতে মাহি বুঝাতে চাচ্ছে মাহির দুই বন্ধু শিহাব আর সাইফুল। এই দুইটা জীবনেও মাহিকে শান্তিমতো কোনো কিছু করতে দেয়নি। যাই হোক, মাহির জন্য তাদের নির্দিষ্ট করা সিটে গিয়ে বসে পড়ল। তখনই শিহাব বলে, দোস্ত, অনেক কিউট মেয়ে আসছে। আমি ক্রাশ খাইছি অনেকগুলোর উপরে, ভাবছি প্রেম করব। তুই কি সবগুলোর সাথে প্রেম করবি নাকি? না, সবগুলো তো আর আমার জন্য না, তাদের তো বিএফ থাকতেও পারে। তাই যেগুলো সিঙ্গেল সেগুলোতে ট্রাই করে দেখি, ভাগ্য খুলে যেতেও পারে। তোর একসাথে কয়টা লাগে? এখনো কোনো সময় হিসাব করি নাই, যেদিন হিসাব করব সেদিন তোকে জানাবো। এখন আপনাদেরকে মাহির পরিচয়টা দিয়ে নিই। নাম মাহি মাহমুদ, বাবা মায়ের একমাত্র ছেলে, তাই আদর যত্ন একটু বেশি পাই। এবার ইন্টার দ্বিতীয় বর্ষ। যাই হোক, এখন আবার গল্পে আসা যাক। মাহি আর কিছু না ভেবে দুই হারামির সাথে আড্ডা দিতেছে। তখনই ক্লাসে স্যার আসে। তারা সবাই স্যারের সামনে দাঁড়ায়। তখন স্যার সালামের উত্তর নিয়ে বলে, বসো। আর মাহি মনে মনে বলে, কেউ কি সত্যি সালাম দেয়? না দিলে স্যার কার সালামের উত্তর দেয়?
প্রথমে স্যার ছাত্রদের উদ্দেশ্যে দুইটা কথা বলে প্রেজেন্টেশন নেওয়া শুরু করে। সবার প্রেজেন্টেশন দেওয়া হলে স্যার সবার উদ্দেশ্যে বলে, তোমরা বড় হয়েছো, এখন তোমাদের সবারই সেমিস্টার পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল প্রথম বর্ষ, এখন দ্বিতীয় বর্ষ। তবে তোমরা মনে করো না যে তোমাদের শুধু এইটুকুই পরিবর্তন হয়েছে, তাহলে কিন্তু তোমরা ভুল হবে। আমাদের এখন নিজেদের আচরণ স্বভাবও পরিবর্তন করতে হবে। স্যার এগুলো বলে শেষ করতে পারে না, এর আগেই একটা মেয়ে ন্যাকামি করে বলে, স্যার আপনি তো আছেনই আমাদেরকে সব বুঝিয়ে দেওয়ার জন্য। এই মেয়ের কথা শুনে মন চাচ্ছে যে মুখে জুতার বাড়ি মারার জন্য। মাহির না মেয়েটার মুখে। মাহির কথা হচ্ছে, এত ন্যাকামি করার কি আছে? তুই এত বড় হইছস, তোর যদি বুদ্ধি না থাকে তাহলে ছোট থাকলেই ভালো, ছোটদের সাথে থাকলেই ভালো, বড়দের মধ্যে কেন আসবি? মনে মনে এসব ভাবলেও বাস্তবে কিছুই বলে নাই, কারণ যতই হোক একমাত্র স্যারদের প্রিয় ছাত্রী, তাই কিছু বলল না। মাই এসব ভাবার সময় স্যার কি বলল জানে না। ভাবনা থেকে বের হলো সাইফুল এর খুঁচানিতে। সে খুঁচিয়ে বলে, দেখ তো ওই সাইডের মেয়েটা কেমন। মাহি তার দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকিয়ে দেখে সেই মেয়েটা যেটার সাথে আসার পথে ধাক্কা লেগেছিল, আর ধাক্কা লাগা থেকে ক্রাশ হয়ে গেছে। এখন মাহির বন্ধুর ওটার দিকে নজর দিতেছে, তাই তাড়াতাড়ি চোখ ধরে বলে, এদিকে নজর দেস না, এটা তোদের ভবিষ্যৎ ভাবি হয়। সালাম দিয়ে কথা বলবি, খবরদার সাবধানে থাকবি এর থেকে। কেন? এটা ভূত? ভূত হলে তো ভালোই, কারণ ভূতদের মধ্যে পরি হয়। ভূতদের মধ্যে থেকে পেতনিও হয়। সাইফুল কিছু বলতে যাবে, তারা কি মাহি আবার বলে, যাই হয়ে যাক, ওর দিকে নজর দিবি না, ঠিক আছে? আচ্ছা এখন স্যার, নয়তো স্যার দেখে ফেললে নতুন বর্ষের শুরুতেই আমরা স্যারের কাছে খারাপ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। এখন বলতো, তোকে কে বলতে বলেছে? এটা নিশ্চয় শিহাব হালায়, কারণ তুই তো ভদ্র পোলা। তুই একদম ঠিক কথা বলছস। মাহি কিছু না বলে শুধু শিহাবের দিকে তাকায়, যার অর্থ তার খবর আছে। শিহাবও ইগনোর করে। মাহিও ওর মাথায় ঠুস দেয়, কিন্তু ভিতরটা মাহিকে আর কিছু করতে পারে না স্যারের ভয়ে। মাহি এটা দেখে শুধু মুচকি হাসি দেয়, আর কিছু বলে না। এবার দুষ্টুমি করতে করতে প্রথম ক্লাস শেষ হয়। দ্বিতীয় ক্লাসে স্যার এসে সব স্যারের নিয়মে এই স্যারও প্রথমে সালামের উত্তর দেয়। বসতে বলে সবাই বসলে স্যার বলে, আজকে তোমাদের জন্য নতুন ক্লাসের প্রথম দিন, তো কেমন লাগছে? ছাত্রদের মধ্যে কেউ কেউ উত্তর দেয় আর কেউ উত্তর দেয় না। না দেওয়ার মধ্যে রয়েছে মাহি। ক্লাসে আসে, স্যার পড়ালে সেটা বুঝে নেয়, এটুকু মাহির কাজ। সবগুলো ক্লাস শেষ হওয়ার পর মাহি, শিয়াব আর সাইফুল তিনজন বাহিরে গিয়ে এক জায়গায় গিয়ে বসে, আর মাহি তাদেরকে বলে, আজকে কেমন কাটলো দিন? ভালোই, তবে তুই বেশি ডিস্টার্ব করছিস। তো তোদের কি মনে হয় আমি ছেড়ে দিব? আমার ভবিষ্যৎ বউকে নিয়ে কথা বলছোস? এখন এই বউ বউ, বিয়ের পর তো আমাদেরকে ভুলেই যাবি। ওইটা নিয়ে কোনো চিন্তা করিস না, এদিক দিয়ে একদম শিওর থাক। আমরা কি ভেবে নিব তুই বিয়ের পর আমাদের ভুলে যাবি? না, তোদেরকে মনে রাখবো, কারণ বিপদের সময় যেমন পাশে থাকোস, তেমনই বাঁশ দিতেও পিছু পা হস না। তাই মনে রাখতে চাইলেও মনে থাকবে। বাঁশ দিয়ে তাহলে ভালো কাজই করছি, তাই না শিহাব? অবশ্যই। তোদের দ্বারাই সম্ভব কি সম্ভব? অনেক কিছু। যদি অনেক কিছু হইতো তাহলে এতদিনে বিজ্ঞানী হয়ে গেলাম মনে। তোরা গোপন বিজ্ঞানী, তোরা সবার সামনে নিজেদের প্রকাশ করতে চাস না, তাই লুকিয়ে বিজ্ঞানী। তোর সাথে কথা বলে পারবো না, তাই আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। চুপ করে না থেকে এটা বল যে আজকে বিকেলে কোনো প্ল্যান আছে? না, কেন? আমি চাচ্ছিলাম এক জায়গায় যেতে, তাই। ও তাহলে তো ভালোই হয়, আমরাও আছি তোর সাথে। ঠিক আছে, নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? অ্যান্ড সেখানে গিয়ে কাউকে ডিস্টার্ব করতে পারবি না, মানে কথা বলতে পারবি না। ঠিক আছে, বলবো না। এখন তাহলে বিকেলে নিয়ে যাবি তো? নিয়ে যাব। মাহি আবার বলে, আচ্ছা, আর এখন তাহলে যাচ্ছি বাসায়, একটু কাজ আছে। ঠিক আছে, যা, আমরাও এখনই যাব। মাহি বাসায় চলে আসে, আর তাদের কথা জানে না। বাসায় আসার পর ফ্রেশ হয়ে হালকা করে একটু বিশ্রাম নিয়ে নিচে চলে আসে। আর মাহিদের বাসা 2টা ফ্লোর নিয়ে, ফার্স্ট ফ্লোর এবং মাহি থাকে, তাই নিচে এসে খেতে হয়। নিচে এসে আম্মুকে বলল, আম্মু আব্বু কোথায়? তোর আব্বু আজকে আসবে না বলেছে, তুই খেয়ে নি।
তুমি খাবে না? খাবো পরে, তুই খেয়ে নে। তুমিও বসে পড়ো। না, তুই খা। বসো তো, আমি জানি এখন তুমি না খেলে আর খাবে না। আব্বু আসার আগ পর্যন্ত, তাই এখন আমার সাথে বসে খেতে হবে। ঠিক আছে, খাচ্ছি, তুই বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। আম্মু মাহি আর তার আম্মু খাচ্ছে, তখনই তার আম্মু বলে, আজ কি কোথাও যাবি নাকি? বিকেলে এক জায়গায় যাব। হঠাৎ এই প্রশ্ন করার কারণ কি? তোকে এক জায়গায় পাঠাতে চাচ্ছিলাম। ও, কোথায় আর কেন? বলো দেখি, যাওয়া যায় কি না? এই জায়গায় আমার এক বান্ধবীর বাসা, উনি তোকে যেতে বলেছিল কি জন্য জানি। ও, যাওয়া যায়। কোনো কিছু কি সাথে দিবে? নিয়ে যেতে পারিস, তবে বাসা থেকে নয়, তুই বাইরে থেকে কিছু কিনে নিয়ে যেতে পারিস। ঠিক আছে, এখন আমি একটু রুমে যাচ্ছি, আর ঘুমিয়েও যেতে পারি, তাই বিকেলে ডাক দিয়ে দিও। ঠিক আছে। মাই আর কিছু না বলে নিজের রুমে চলে আসে। রুমে এসে রুমের ডোর লক করে নিজের কম্পিউটার অন করে কম্পিউটারের সামনে বসে পড়ে। কম্পিউটারে ওপেন করে নিজের অন্য একটা প্রোফাইলে চলে যায়। সেটা লগ ইন দিয়ে কিছু প্রয়োজনীয় মানুষকে নক দিয়ে তাদের সাথে কথা বলে। কথা শেষে মাহি আবার তার সাধারণ প্রোফাইল লগ ইন করে বেরিয়ে পড়ে। কম্পিউটার অফ করে বিছানায় শুয়ে পড়ে আর কিছু সময়ের মাঝেই ঘুমে তলিয়ে যায়। বিকেলে আম্মু ডাকে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাহিরে এসে রেডি হয়ে বাহিরে এসে আম্মুকে বলে, আম্মু, আমি যাচ্ছি। ঠিক আছে। তখন মাহি আর সেখানে না দাঁড়িয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায় সেই কাঙ্ক্ষিত জায়গায়। কিছু চকলেট নিয়ে চলে আসে তার আম্মুর দেওয়া ঠিকানায়। সেখানে এসে প্রথমে বাসার চারিপাশে তাকিয়ে দেখে, তারপর তাদের বাসার কলিং বেলে চাপ দেয়। কিছু সময়ের মধ্যেই একজন মহিলা দরজা খুলে বলে, তুমি কি মাহি? জি, আমি। আম্মু পাঠাইছে, আপনি নাকি কিসের জন্য আসতে বলেছেন? বলছি। তোমার আম্মু কিছুক্ষণ আগে ফোনে বলল যে তুমি আসছো। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বসো। এমনি তো ভিতরে আসতে মন চাচ্ছিল না, কারণ ভিতরে আসলে সময় নষ্ট হবে। পরে মাহি যে কাজের জন্য এখানে এসেছে সেটা হবে না, কিন্তু উনি আবার মুরব্বী, তাই না করতে পারলো না। ভিতরে গিয়ে সোফায় বসে বলে, এখানে কে কে থাকে? আপনি আর আঙ্কেল, আর কেউ? আমরা 4 জন থাকি। আমি তোমার আঙ্কেল, আর আমার মেয়ে, আর এক ছেলে। ছেলে এবার ক্লাস 10-এ আর মেয়ে ইন্টার 2য় বর্ষে। ও, তুমি কোন কলেজে পড়ো বাবা? এই কলেজে? ও, আমার আন্টি কিছু বলার আগেই কলিং বেল বেজে ওঠে। তখন আন্টি বলে, তুমি বসো, আমি খুলে দিয়ে আসছি। না, ঠিক আছে, সমস্যা নেই। আন্টি গেট খোলার পর একজন প্রবেশ করে। আন্টি তখন মাহিকে বলে, এটাই হচ্ছে আমার মেয়ে, তোমাদের কলেজে ভর্তি হয়েছে এবার। জি। ওকে একটু দেখে শুনে রেখো। ঠিক আছে, সমস্যা নেই। ওকে কেউ বিরক্ত করলে আমাকে জানাতে বললেন। তোমরা 2 জন পরিচয় হয়ে নাও, আমি যাচ্ছি রান্না করতে। ঠিক আছে আন্টি। আন্টি কিছু না বলে চলে যায় আর মাহি বলে, যান, ফ্রেশ হয়ে আসেন। মেয়েটা নিজের ভুরু কুচকে তাকায়, কিন্তু কিছু বলে না, চলে যায় নিজের রুমে। আর মাহি তো মেয়েটি যাওয়ার পর মনে মনে ডান্স দিতেছে, কারণ মাহির আর কষ্ট করতে হবে না। যেই কাজ এখানে এসেছে সেটা হয়ে গেছে। আর মেয়েটি ছিল আজকে যার সাথে ক্যাম্পাসে প্রবেশের সময় ধাক্কা খাই সেই। কিছু সময় পর মেয়েটা আসলে তাকে বলে, তুমি করেই সমাধান করতেছি, আশা করি কোনো সমস্যা নাই। কিছুই বলে না। তখন মাহি আবার বলে, একা একা কথা বলতে ভালো লাগে না। আমি তো বলতে পারি, আপনি তো কোনো প্রশ্নই করছেন না, তাহলে কি বলবো? ও, তুমি আগে কোথাও ছিলে? আগে আমরা অন্য জায়গায় ছিলাম। ও, তো ক্যাম্পাসে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, আর হ্যাঁ, এত ভদ্রতা আমার সাথে দেখাতে হবে না, স্বাভাবিকভাবে থাকো। ঠিক আছে, তবে আমি দুষ্টুমি করতে শুরু করলে কেউ সামলাতেই পারে না। সমস্যা নেই, আমার সাথে দুষ্টুমি করতে পারো। আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু অপরিচিত কারোর সাথে তো আর দুষ্টামি করা যায় না, তাই না? তাই আগে ফ্রেন্ড হই আর পরিচয় হই, না কি? বাহ, তোমার দেখি অনেক বুদ্ধি। আমার নাম মাহি মাহমুদ, সবাই ডাকে মাহি বলে। এটা বলে হাত বাড়িয়ে দেয়, কিন্তু মেয়েটি বলে, না, এভাবে হবে না, এভাবে। বলে মেয়েটি নিজের 2য় এবং 5ম আঙ্গুল খোলা রেখে বাকি সব বন্ধ করে দেয় আর মাহিকে বলে, এখন আমার আঙ্গুলের সাথে আপনার আঙ্গুল
মিলান। এটা আমিও পারি, তাই বলে দিতে হবে না। এটা বলে তার সাথে আঙ্গুল মিলিয়ে হাত মিলাই। তখন সে বলে, আমার নাম রিয়া। ও নাইস নেম। আর হ্যাঁ, এখন থেকে সব সময় তুমি করে বলবে, ঠিক আছে? সে তো পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে আজকের মতো উঠতে হবে, আর থাকা যাবে না তো। তোমার নাম্বারটা দাও তো। কোনো কথা নয়, আসছেন যেহেতু নাস্তা করে তারপরেই যেতে পারবেন। এছাড়া এখান থেকে বাইরে এক পা দিলেও ভেঙে দিব পা। বাহ, তোমার তো দেখি অনেক রাগ। তো এই রাগ তো সকালে দেখি নাই, কারণ কি মিস? সকালে আপনি ছিলেন অপরিচিত, তাই সে সময় কিচ্ছু বলি নাই। আর বললে ছেলেদের কখনো সম্মান নষ্ট হয় না, মেয়েদেরই হয়। তাই হয়তো আমারই সম্মান নষ্ট হতো, তাই এই সময় কিচ্ছু বলি নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। মাহিরা কথা বলছিল, তখনই আন্টি উপস্থিত হয় আর মাহিকে বলে, খেয়ে দেখো কেমন হয়েছে। তোমার আম্মু বললো এটা নাকি তোমার প্রিয় খাবার, তাই এটাই করেছি। আম্মু ঠিকই বলেছে। আচ্ছা, এখন আর কথা না বাড়িয়ে খেয়ে নাও। ঠিক আছে। মাহি এটা বলার পর দেখে কলিং বেল বেজে ওঠে। আন্টি গিয়ে খুলে দেয় আর মাহি দেখতে পায় একটা পিচ্চি প্রবেশ করছে। তাকে কাছে ডেকে বলে, তোমার নাম কি? রোহান। ও ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে। এটা বলে রোহান চলে গেল। আর আন্টি মাহিকে বলল, আমি যাচ্ছি, তোমরা কথা বলো। রোহান এসে পড়েছে, ওর খাবারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। আন্টি যাওয়ার সাথে সাথে রিয়া বলে, তো আমার ভাই কেমন লাগলো? মাহি বিড়বিড়িয়ে বলল। তুমি কি ইনডিরেক্টলি তোমার কথাই বললে নাকি? তখন রিয়া কপাল কুঁচকে বলে, কিছু বললে? বুঝতে পারি নাই। বলছি ভালোই, তবে তোমার থেকে নয়, তুমি আরো বেশি কিউট। ধন্যবাদ। স্বাগতম। তো আমি একা একা খেলে তো হবে না, যেহেতু তুমি আমাকে তোমার ফ্রেন্ড করেছো, তাহলে আমার সাথে তোমাকেও খেতে হবে। এটা তো আমারও বাসা। এটা তো আমারও হবু শ্বশুর বাড়ি। এটা বলি জিভে কামড়, কারণ কি বলতে গিয়ে কি বলে ফেললাম। আসলেই মুখের ওপর কন্ট্রোল নেই। মাহি মাথা নিচু করে আছে। তখনই রিয়া বলে, তো শ্বশুর বাড়ি হতে তো সেই বাড়িতে মেয়ে থাকতে হয়, আর এখানে একটা মেয়েই আছে, আর সেটা হলাম আমি। তো হবু বউটা কি আমি? নিজে বুঝে নিতে পারেন চাইলে। আচ্ছা, আজকের মতো যাচ্ছি, বাই। ঠিক আছে, যান, আর সাবধানে। মাহি কিছু না বলে চলে আসলো বাহিরে। এসে গাড়িতে উঠে নিজে নিজে কতক্ষণ হেসে আর নিজে নিজে কথা বলে। গাড়ি স্টার্ট দিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর আম্মু বলল, সময় কেমন কাটলো? ভালোই। ঠিক আছে, সেটা আমিও জানি ভালোই যে কাটবে। এখন যা ফ্রেশ হয়ে আস। ঠিক আছে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আজকে আর খাবো না। তুমি এত সহজে মেনে নিলে? তুমি তো এত সহজে মেনে নেওয়ার মতো মানুষ না। তো আজকে হঠাৎ কি হয়েছে? আমি জানি তোকে ওই জায়গা থেকে কিছু খাওয়াই দিছে, তাই আজকে আর খাবি না। ও ঠিক আছে, এত বিশ্বাস? এতই যখন বিশ্বাস, তখন বান্ধবীরা বলো না তার মেয়েটাকে তোমার ছেলের কাছে দান করতে। এটা বলেই উপরে চলে আসে মাহি। আম্মু জানি না কি করতেছে। মাহি উপরে এসে নিজের ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়। আর গা এলিয়ে দিয়ে পাশের টেবিল থেকে ফোন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করে, মানে ফেসবুকে আর কি। ফেসবুকে প্রবেশ করে রিয়া নাম সার্চ দেয়, কিন্তু ভাগ্য খারাপ, এই নামে ওর আইডিটা আসে না। আর মাহিও কতটা বোকা, নাম্বার বা ফেসবুক অ্যাকাউন্ট কোনো কিছুই নিয়ে আসে নাই। মাহি ভাবতেছে, আজকে রাত আমি পার করব কিভাবে? এখন একটা গানই মাথায় আসতেছে, কি মায়া লাগাইলি রে আমার এই। মাহি এসব মনে মনে ভাবতেছিল। তখনই আম্মু এসে বলে, তা আপনার বান্ধবীরে যে এটা বলবো, তার মেয়েকে যদি জিজ্ঞেস করে যে ছেলে পছন্দ হয়েছে কেন, তখন সে যদি কিছুই বলতে না পারে, তাই মেয়ের নাম্বারটা দিয়ে যাচ্ছি, প্রয়োজন পড়লে নিয়ে কল দিস। আম্মু এটা বলে একটা কাগজ টেবিলে রেখে চলে যায়। আর মাহি টেবিল থেকে কাগজটা নিয়ে আম্মুকে মনে মনে হাজারবার ধন্যবাদ দিয়ে নাম্বারটা টাইপ করে ওই নাম্বারে কল দেয়। এরপর প্রায় সাথে সাথেই কল রিসিভ হয়। তখন মাহি বলে, কে এত তাড়াতাড়ি কল রিসিভ হলো যে? ফোনের কাছেই ছিলে নাকি? হ্যাঁ, পড়তেছিলাম। আর হ্যাঁ, এমন উদ্ভট কথা আর বলবেন না, আর বললেও একটু সাবধানে
যাত্রার সাথে বলবেন না। ও আচ্ছা, তো কি পড়তেছো? আর এত পড়ে কি করবে? একদিন তো মরেই যাবে। তো জীবনে এত উন্নতি করে কি করবেন? একদিন তো মরেই যাবেন। আচ্ছা, আমি না শুনছিলাম মেয়েরা বোকা হয়, কিন্তু তুমি এত চালাক হলে কিভাবে? চাল্লাক হতে মেয়ে বা ছেলে এরকম কিছুর বৈষম্য নাই। যে যত বেশি নিজের বুদ্ধি খাটাতে পারবে সে তত বেশি বুদ্ধিমান। ও তাই বলো, কি করতেছো? এটা না একবার বললাম আমি পড়তেছি। ও হ্যাঁ, বলেছিলে তো। আপনি কি করতেছেন? আমি শুয়ে পড়েছি আর তোমার সাথে কথা বলতেছি। তা এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? খাবার খেয়েছেন? না, আপনাদের বাসা থেকেই তো খেয়ে এসেছি। এইটুকু খেয়ে কিছুই হবে না, খেয়ে ঘুমান। আজকে আর খাবো না, ভালো লাগে না এত খাবার খেতে। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়েন। হুম, ঠিক আছে। আর হ্যাঁ, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম কি? রিয়ামণি ফারজানা। ও ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। মাহি কল কেটে দিয়ে ফেসবুকে ঢুকে রিয়ামণি ফারজানা লিখে সার্চ দেওয়ার পর তার অ্যাকাউন্ট পেয়ে সেখানে মাহিদের কলেজে পড়ে দেওয়া আছে। সেখানে মাহিরা যে কলেজে পড়ে সেই অ্যাড্রেস দেওয়া আছে। মাহি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিয়ে রাখলো আর অপেক্ষা করতে লাগলো তার মেসেজের রিপ্লাইয়ের। প্রায় ঘন্টাখানিক পর ওই আইডি হতে মেসেজ আসে, বলে, আপনি এখনো ঘুমাননি? না, ঘুম আসছে না। এক মায়াবতী কন্যা আমার ঘুম কেড়ে নিয়েছে। রিয়া কিছুই বলে না, তাই মাহি আবার বলে, জানতে চাইবে না সেই মায়াবতী কন্যাটা কে? না, জানার প্রয়োজন নেই। আপনি কি করতেছেন? এই তো শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম। ওহ, খাবার খেয়েছো? হুম, ও ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। মাহি মুখ ফসকে বলে ফেলল, হার রোমান্টিক একটা। কি? বললাম তুমি কালকে কলেজে আসবে। হুম, আমি কখনো কলেজ মিস দেই না। ও ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। মাহি এটা বলে কল কেটে দেয়। আর তখনই বাজে রাত প্রায় 12টা। অন্ধকার রাত, নিঃশব্দে কেউ হেঁটে যাচ্ছে এই নিস্তব্ধ এই রাস্তা ধরে। তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, দৌড়ে থাকে, কারণ চারপাশে অন্ধকার আর কুয়াশার চাদর। আর কাছে আসলে দেখা যায় এক নিঃশব্দ হেঁটে যাওয়া এক ভয়ঙ্কর মানবকে। সে আর কিছুক্ষণ হেঁটে সামনে গিয়ে একটা বাইক নিয়ে হাই স্পিডে নিজের মতো চালাচ্ছে নিজের বাইক। এমন প্রায় ঘন্টা 2 চালানোর পর সেখানে সে থেমে যায়। এখন রাত 2টা। সে হালকা করে নিজের জ্যাকেটটা উপরে তুলে দেখে নেয় টাইমটা এখন 2টা বাজে। সে বাইক নিয়ে মাঝ রাস্তায় দাঁড় করে। তখন সামনে থেকে একটা কার আসে আর ব্ল্যাক হুডি দেখে সে তাকে বলে, কি রে, কে তুই? এই এলাকায় এসেছিস কোথা থেকে? আর তুই কি জানিস না এটা আমার এলাকা? আর আমার এলাকায় আমাকেই বাধা দেওয়ার জন্য এসে পড়েছিস? রাস্তা থেকে সর, না হলে তোর উপর দিয়েই গাড়ি যাবে। তখন ব্ল্যাক জ্যাকেট পরা লোকটা বলে, আমি তত সময় ভদ্র থাকি যত সময় অপর পাশ থেকে কোনো প্রতিক্রিয়া বল না আসে। যাই হোক, যেহেতু তুই বললি এটা তোর এলাকা, তাহলে এটা আমার এলাকা। এখন আমার এলাকা হতে বাঘ, না হলে নিজের জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। আচ্ছা এটা বলতো, নিজের এলাকা দেখে তুই ড্রাগস সাপ্লাই, মেয়ে পাচার বাড়ে, মেয়েদের উপর জোর জবরদস্তি, এসবই কি নিজের এলাকার বৈশিষ্ট্য? কে তুই? আর এত কিছু তোর কানে গিয়েছে কিভাবে? এখনও বুঝতে পারিসনি? কোনো সাধারণ মানুষ হলে এই সময় এখানে তোর সামনে তোর পথ আটকে দাঁড়িয়ে থাকতাম না। আমি তোর মৃত্যু, ভালোর জন্য ফেরেশতা আর খারাপের জন্য আজরাইল। তুই কি মনে করিস আমাকে মারতে পারবি? এটা বলেই হাসি শুরু করে দেয় আর হঠাৎ পিস্তল বের করে ট্রিগারে চাপে, কিন্তু বুলেট বের হয় না। লোকটা অবাক হয়ে একবার তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে তাকায়, আবার নিজের পিস্তলের দিকে। কিছু সময় এমন করে আর এদিকে ব্ল্যাক হুডি নিজের মাস্কের আড়ালে হাসতে থাকে, কারণ জানে এখন তার সামনে অবস্থানরত ব্যক্তিটি কি করবে। আর করেও তাই। শুরুতেই ব্ল্যাক হুডির কাছে আসে আর হাঁটুকে বসার অভিনয় করে নিজের কোমর হতে একটা ব্লেড বের করে সেটা দিয়ে ব্ল্যাক হুডিকে আঘাত করতে যায়। কিন্তু তার আগে ব্ল্যাক হুডি নিজের হাতে থাকা ব্লেড দিয়ে লোকটার হাতে আঘাত করে আর লোকটার হাত থেকে ব্লেডটা টপ করে পড়তে নেয়। তখনই ব্ল্যাক হুডি সেটা নিজের পা দিয়ে কিক দিয়ে দূরে সরিয়ে দেয় আর আগন্তুক ব্যক্তির উদ্দেশ্যে বলে, এখনো কিছু বাকি আছে, থাকলে বল,
সেটাও নষ্ট করতেছি। তবে মূল কথা হচ্ছে আজকে তোর এখানে মরতে হবে, এছাড়া আর কোনো কথাই নাই। ব্ল্যাক হুডি এটুকু বলে টাইম দেখে নেয়, এখন সময় 2:35। তাই ব্ল্যাক হুডি আবার বলে, তোকে আর কিছু বলার সুযোগ দেওয়ার হবে না। এটা বলে ব্ল্যাক হুডি নিজের ব্লেড দিয়ে গলায়, হাতে, পায়ে, শিরার সব জায়গায় আঘাত করতে থাকে। আর কিছু সময় পরই লোকটা সেখানেই মারা যায়। আর তখনই ব্ল্যাক হুডি নিজের হাত দিয়ে ইশারা করে সেখান থেকে নিজের বাইক নিয়ে চলে আসে। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে আম্মুর ডাকে। আম্মু এসে বলতেছে, আজকেও একজনকে খুন হয়েছে, আর সেটা খুবই ভয়ানকভাবে। আচ্ছা, এদের এত ভয়ানকভাবে খুন কে করে? আর তার কি হাত পা কাঁপে না? এত বাজেভাবে মারছে। না, তার হাত কাঁপবে না যদি ব্যক্তিটা হয় কোনো অপরাধী। কারণ প্রত্যেক নাগরিকেরই উচিত দেশের যে ক্ষতি করে তাকে ধরে এভাবেই মারা। তা ঠিক বলছো। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে। আম্মু এটা বলে চলে গেল। আর মাহি ভাবতে থাকে, আজকে আবার একটা খুন। এভাবে চলে দেশের ক্ষতি হতে পারে। আচ্ছা, আমার এত কিছু ভেবে লাভ নেই, আমি বরং এখন আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে যাই। এটা ভেবে মাহি বেড ছেড়ে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাসা থেকে বাইর হয়ে স্বাভাবিকভাবে আজকে রিক্সা করে যাবে ভাবছে। তাই রিক্সা নিয়ে ক্যাম্পাসে চলে আসে। ক্যাম্পাসে আসার পর নতুন কই থেকে উড়ে এসে জুড়ে বসেছে মাহি। গেট দিয়ে ঢোকার সময় নিচের দিকে খেয়াল করে নেয়। আর মাহিকে পা বাজিয়ে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু তারা এটাই সফল হতে পারে নাই, কারণ পাশেই ছিল রিয়া নামক মেয়েটা। রিয়া এসে বলে, মাহি দাঁড়া, আমি একে দেখে নিতেছি। এটা বলে রিয়া মেয়েটার পায়ে পাড়া দিয়ে মাহির কাছে এসে বলে, এবার চল। আর মাহি ওর কাজ দেখে এখন অবাক, কি মেয়েরে বাবা, এত রাগ। আবার এবারও আসার সময় পাড়া দিয়ে এসেছে আর মেয়েটা রাগি ফুঁসছে। মাহি আর রিয়া ক্যাম্পাসের একটা সাইডে গিয়ে বসে আর রিয়াকে বলে, এটা করতে গেলে কেন? এখন যদি ওরা প্রতিশোধ নিতে চায় তখন? সেটা পরে দেখা যাবে, আর এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না। ঠিক আছে, করলাম না চিন্তা। এখন বল, তোর আসতে এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, তুইও তো কল দিস নাই। ও হ্যাঁ, আমি কল দেই নাই কারণ আমার ফোনেরও ব্যালেন্স নেই, শেষ, তাই আর কি। ও ঠিক আছে। মাহি এটা বলে ফোন বের করে ওর ফোনে রিচার্জ করে দিয়ে বলল, দেখো তো গেছে কিনা। আসছে, কিন্তু এটার প্রয়োজন ছিল বাসায় গেলে এমনিতেই নিজের করে নিলাম হলে। সমস্যা নেই, আমি করে দিয়েছি। যে সময় আমার ইমার্জেন্সি হবে তখন তুমি আমাকে দিয়ে দিও। ঠিক আছে। আর সব পড়া তৈরি করেছো তো, নাকি ফাঁকিবাজি? আমি চাই আমার বন্ধু যেন কোনো স্যারের কথা না শুনে। হয়নি, এই পড়াটা আমার সব সময়কার শত্রু। শত্রুকেও বন্ধু বানানো যায়, তাহলে তুমি পড়াকে কেন বন্ধু বানাচ্ছ না? পড়াকে বন্ধু বানালে তোমার বাস্তব জীবন চলতে সহজ হবে, আর পরীক্ষায় অংশগ্রহণ করলে সেখানেও টপার হতে পারবে। আর তুমি কি চাও না টপার হতে? এগুলো পিচ্ছিদের বোঝা, আর আমি পিচ্ছি না। ও বুঝতে পারছি। ঠিক আছে, তুই একটু আয় তো আমার সাথে। কেন? আরে আয় তো। এটা বলে রিয়া মাহিকে নিয়ে গেল ক্যাম্পাসের পিছনের সাইডে। সাধারণত এখানে কেউ আসে না, তাই আজকেও কেউ নেই। রিয়া মাহিকে এখানে নিয়ে এসে বলে, তুই পড়াশোনা করবি নাকি আমাকে হারাবি? এটা বলে রিয়া মাহির কান টান দিয়ে, তাই মাহিও বলে, আমি কি তোর থেকে কানে টান দেওয়ার আগে তোর থেকে দূরে যেতে পারি? তুই বল, এখন যতদিন তোর কানে আমি টান না দিব তোর থেকে দূরে যাব না। সে দেখা যাবে, এখন ক্লাসে চল। আর হ্যাঁ, কালকে থেকে পড়ে আসবি কিন্তু। ঠিক আছে। আর হ্যাঁ, আপনি আমাকে পড়াবেন? আমি একা একা জীবনেও পড়া বুঝতে পারবো না। পড়া বুঝে না কিছু, আর নিচে সায়েন্স। দেখ ছেলের শখ কত, মন চাইতেছে ধরে অর্ধেক বালতি পানির মধ্যে চুবাই, তাহলে যদি দিলটা শান্তি হয়। চাইলে চুবাইতে পারোস, কিন্তু এই শীতে না, গরম এসে নিক, আমি নিজ ইচ্ছায় তোকে সাথে নিয়ে অর্ধেক বালতি পানির মতো চুবাইব, চিন্তা করিস না। মজা করতাছোস? কালকে থেকে যদি পড়া কমপ্লিট না করে আসিস, দেখিস তোরে কি শাস্তি দেই। পরে আসবো যদি তুই পড়াস। কেমনে কি? আমি কিভাবে পড়াবো? আমি কি তোদের বাসায় আসতে পারবো নাকি? চাইলে আসতেও পারিস।
আন্টিকে বলতে বলিস, নয়তো আব্বু আম্মু আসতে দিবে না। ঠিক আছে, সমস্যা নেই, আমি আজকে গিয়েই বলে দিব। আর এখন কথা না বাড়িয়ে চল তো ক্লাসে। ক্লাসে গিয়ে যত খুশি কথা বলিস, কিন্তু স্যার আসার পরে না, ওকে? আমি ক্লাসে আমার বন্ধুদের সাথে বসবো। ঠিক আছে। মাহিরা আর কথা না বাড়িয়ে ক্লাসের দিকে রওনা দেয়। ক্লাসে আসার পর যে যার সিটে বসে পড়ে। আর তখনই শিয়াব আর সাইফুল বলে, কিরে, তোর সাথে দেখি মেয়েটাও আসলো, কালকে আসলো আর আজকে লাইন কমপ্লিট। বাহ, তোর দ্বারাই সম্ভব। সম্ভব কম্বল জানি না, এখন ট্রিট দিতে হবে শুধু এটা জানি। ওই আমার আত্মীয়, তাই ওই আমার সাথে আসছে, কিন্তু ওই রকম কোনো ব্যাপার না। ও, কিন্তু এখন তো তোর আরো সুবিধা হয়েছে, তাই ট্রিট দিবে। প্রেম না করিস, প্রেমের জন্য পটাইতে তো সুবিধা হয়েছে। আমির, জানোস কি মনে হয়? কি মনে হয় না বললে জানবো কিভাবে? কেউ একজন মরার পর তোরা বলবি, যেহেতু মরে গেছে তাই ট্রিট দে। এটা সেটা করা আছে, 40 খাই না, ওইটাই ট্রিট। বাহ, তোদের দ্বারাই সম্ভব। তোরা মৃত মানুষের থেকেও ট্রিট নেওয়া ছাড়স না। মাহিরা কথা বলতেছিল, তখনই স্যার আসে। সবাই যথা নিয়মে স্যারকে সম্মান জানিয়ে বসে পড়ে। তখন স্যার সবার সালামের উত্তর নিয়ে বলে, তোমরা বড় হচ্ছ, তোমাদের বুঝতে পারার ক্ষমতাও আছে। স্যার কি বলতেছে ওইদিকে খেয়াল না করে মাহি তার রানীর দিকে তাকায়, কারণ মাহির রানী কি করতেছে দেখতেছে। আর তার দিকে তাকিয়ে থাকতে আলাদা একটা ভালো লাগা কাজ করে। মাহি তার দিকে তাকিয়ে আছে, তখনই সে মাহির দিকে তাকায়। আর মাহি চোখ ছোট করে নেয়, যাতে বুঝতে না পারে যে মাহি চেয়ে আছে কিনা। কিছু সময় ভুরু কুচকে তাকিয়ে থেকে মিকি রাগ দেখে আবার স্যারের দিকে তাকিয়ে থাকে। আর মাহি তার ডিউটি পালন করতে থাকে, মানে তার দিকে তাকিয়ে আছে। আর মাহির মনে হয় মাহির বন্ধুরাই তার একমাত্র শত্রু, কারণ দেখতেছে তাদের হবু ভাবির দিকে তাকিয়ে আছে, তার ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। মাহি আর ওই দিকে না তাকিয়ে দুই হারামির দিকে তাকায় আর তাদেরকে বলে, কিরে, তোদের সমস্যা কোথায়? বুঝতে পারছি না। আমি আমার ভবিষ্যৎ বউয়ের দিকে তাকিয়ে আছি, তোরা বাধা দিতেছস কেন? তো আমাদের যত সময় ট্রিট না দিবি, তুমি শান্তি মতো এনাকে দেখতে পারবি না। তা তো বুঝতেই পারছি, তো তোদের ট্রিট দিব? আমি তো বললামই। মিথ্যা কথা কম করে বল, আমি জানি তুই এটা বলিসনি। আমি না, আমরা কারণ দুইজনই জানি যে তুই এটা বলিস নাই। আচ্ছা যা, এখন আমি নিজ মুখে বললাম আমি তোদের ট্রিট দিব, এবার হয়েছে? হবে না কেন, অবশ্যই হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমাকে দেখতে দে। মাহি এটা বলে দেখতে মাথা ঘোরাতে দেখে সামনে স্যার চুপ করে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। মাহি তার দিকে তাকানোতে তিনি বলেন, মাহি একা দাঁড়ায়। তখন স্যার বলে, তিনজন একসাথে দাঁড়াও। তখন শিয়াব আর সাইফুলও মাহির সাথে সাথে দাঁড়ায়। তখন স্যার বলে, কি কথা হচ্ছিল? স্যার, এই তো কলম। মাহি আর কিছু বলার আগেই স্যার বলে, একদম মিথ্যা বলবে না, সত্যিটা বলো। তখন মাহি ভাবে, আজকে তোমাদের পাইছি চান্দু, তোমরা আমার থেকে ট্রিট নেবে, তাহলে তো আমার থেকে একটু প্যারা মানে বাসও তো নিতে হয়। এটা ভেবে স্যারকে বলে, স্যার, এই দুইটা আমার থেকে ট্রিট চাইতেছিল, কারণ কিছুদিন আগে আমার নানি মারা গেছে। কি, কেউ মারা গেলে ট্রিট চায় নাকি? স্যার, এরা চায় আমার কাছে, বলে ট্রিট দে, না হলে স্যারের কাছে বাস খাওয়াবো। আমি দেইনি দেখে এরা আমাকে আপনার সামনে উপস্থাপন করেছে। স্যার আর কোনো কথা না শুনে দুই হারামিকে বলে, সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে। স্যার এটা বলে চলে যেতে থাকে। তখনই মাহি তাদের জায়গা করে দিতে গিয়ে বলে, আমার সাথে লাগতে আসছে, আইসে। আসতে বলছে যাতে শুধু ওরাই শুনতে পায়, তাই সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। আর মাহি এ জায়গা থেকে তাদের পৌঁছাতে থাকে। এরকম অনেক সময় যাওয়ার পর মাহি চুপ করে বেঞ্চে শুয়ে পড়ে, কারণ এখন একটু দেখে কি করতেছে। তাই মাহির ভবিষ্যৎ প্রিয়তমার দিকে তাকিয়ে নিজে নিজেই বলে, কি সুইট, দেখলেই মন চায় খেয়ে ফেলি। এত সুন্দর হতে বলছে কে? এখন তো শুধু কাছে চাই ওরে, কিন্তু বিয়ে তো এখনো ওর সাথে হয়নি। এসব বলছে আর তার দিকে তাকিয়ে আছে। এভাবে প্রথম ক্লাস শেষ হয়। আর প্রথম ক্লাস শেষ হওয়ার পর সুন্দর করে মাহি তার বইগুলো রেখে ইশারা করলো রিয়াকে যেগুলো নিয়ে এসেছে। এটা বলে মাহি সুন্দর করে পিছনের গেটটা দিয়ে বের হয়ে বাইরে চলে আসে। আর তারপর ক্যাম্পাস থেকে বেরিয়ে একবারে বাসায় এসেই আম্মুকে বলে, আম্মু, আমি এখন ভালো করে পড়তে চাই। হঠাৎ এই কথা, এই জন্য ভূতের মুখে আল্লাহ বিল্লাহ।
তুমি কি আমাকে এতটাই খারাপ মনে করো? আচ্ছা, এখন বলো তো আসলে হয়েছেটা কি? হঠাৎ এটা বললি যে আমার প্রাইভেট টিচার প্রয়োজন। সে তো ভালো কথা। তো দেখ নাকি, তুই এখনো ছোট, তোর বাবার দেখিয়ে দিতে হবে নাকি? না, আমি দেখছি, তবে গার্জিয়ানের তো কথা ছাড়া ওই টিচার বাসা থেকে বের হতে পারবে না। তাই তোমরা তার গার্জিয়ানকে বলবে যে সে পড়াতে আসবে। ঠিক আছে, নাম্বার দে। তোমার বান্ধবীর নাম্বার তোমার কাছে আছে, আমার কাছে নাই। আর তোমার বান্ধবীর মেয়েই হবে আমার টিচার, প্রাইভেট টিচার। কি? ও তাহলে এই ব্যাপার, এই জন্যই এত সব পড়ার কথা উঠলো আজকে? ঠিক আছে, তুই যদি চাস তাই হবে, কিন্তু পরে বলতে পারবি না টিউটর চেঞ্জ করে দেওয়ার কথা। না, এটা একদমই বলবো না। ঠিক আছে, তাহলে বলতেছি। আর কখন পড়াতে আসবে? বিকেলে, কারণ ওই সময় আমি কিছু করি না। ঠিক আছে, বলে দিতেছি, আজকে থেকে এসে পড়াবে। তাই নিজের রুমটা একটু ঠিক কর। একজন আসবে, যেই অবস্থা করে রেখেছিস দেখলে মনে হবে না এখানে কোনো মানুষ থাকে, মনে হবে এখানে জানোয়ার থাকে। আম্মু, তুমি এটা বলতে পারলে? ঠিক আছে, এখন যা, আমি কথা বলে নিচ্ছি। আচ্ছা, লাভ ইউ আম্মু। মাহি এটা বলে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে ডোর লক করে, তারপর নিজের ল্যাপটপ ওপেন করেন। সেখানে কিছু সময় ব্যয় করে অনেক তথ্য সংগ্রহ করে। তথ্য সংগ্রহ করার পর আবার স্বাভাবিকভাবে ডোর আনলক করে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে অল্প অল্প জাগনা পায় যখন, তখন মনে হয় কেউ একজন মাহির হাত ধরে টানছে, আর তার হাতটা অন্যরকম একটা, মাহির ফ্যামিলির কেউ না। তাই মাহি আরও ভালো করে হাতে স্পর্শ করে দেখে একটা মেয়ের হাত। তাই মাথায় অল্প একটু বুদ্ধি এনে বুঝতে পারলো এটা রিয়া। তাই আর না ছেড়ে টান দিয়ে নিচের বুকে নিয়ে এসে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ হাতে কামড় দেয় আর মাহি চিল্লানি দিয়ে শোয়া থেকে বসে পড়ে। তখন রিয়া বলে, কি রে, আমাকে জড়িয়ে ধরেছিলি কেন? আরে আমি ঘুমেছিলাম, তাই কিছু জানি না, কিন্তু তোর ডাক দেওয়ার স্টাইল এমন, জানতাম না তো। থাক, জেনে গেছি, ভালো হয়েছে। এটা আমার ডাক দেওয়ার স্টাইল না। তুই জড়িয়ে ধরেছিলি, আর এমন সময় যদি কেউ এসে দেখে নিত তখন কি হতো? তাই তোকে কামড় দিয়ে তুললাম। ও, তোর দাঁত পুরাই বিষধর সাপের দাঁত বিষ করতেছে। আর কথা না বলে সুন্দর করে ফ্রেশ হয়ে আয়, পড়াতে আসছি, তার মানে আমি তোর টিচার, সম্মান দিয়ে কথা বল। আইসে সম্মান দিয়ে কথা বলার জন্য, পারলে তুই আমাকে সম্মান দিয়ে কথা বলবি, বুঝলি? সম্মান না দিলে তোকে পড়াবো না, বাসায় যাচ্ছি। বলেই যেতে শুরু করবে। তখনই মাহি বলে, থাক, যেতে হবে না, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, যা। মাহি ওয়াশরুমে ঢুকে ভাবে কি দিন কাল আইলো, ফ্রেন্ডকেও সম্মান দিয়ে কথা বলতে হচ্ছে। আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসে। বাহিরে এসে মাহি রিয়াকে বলে, তো আজকের বই কিন্তু আপনার কাছে নিয়ে এসেছেন না দেখি। থাক, আজকে এমনিতেই পড়তে ইচ্ছে করছিল না, আর আজকে যেহেতু প্রথম দিন, তাই পরিচয় পর্ব শেষ করি। খালি পড়ালেখার ফাঁকিবাজি করার ধান্দা আছে, তাই না? আমি তোমার সম্পর্কে সব জানি, তুমি আমার সম্পর্কে কি জানো না? কি জানি, এটা মনে করছে হবে, একটু অপেক্ষা করেন, মনে করে নেই। ফাজলামি করতেছো না কি? হুম। একদমই না, কেন এটা মনে হলো? যদি ফাজলামি না করো তাহলে আজকের বই নিয়ে এসে পড়ো ভালো করে। আজকে বই তো নাই, কালকে থেকে পড়বো। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি। তোমার কিছু মনে হলে আমাকে মেসেঞ্জারে বলবে। আর হ্যাঁ, কালকে থেকে পড়বে কিন্তু, আর আজকে প্রথম দিন থেকে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আজকে প্রথম দিন, আপনি এখানে এসেছেন, খালি মুখে তো ফিরিয়ে দেওয়া যায় না, তাই না? তো কিছু খেয়ে যেতে হবে। আজকে না, অন্য দিন খাবো, আজ চলে যাচ্ছি। তোমাদের বাসায় যাওয়ার পর আসতে চেয়েছিলাম যখন, তখন তুমি কি বলেছিলে মনে আছে? সেটা কিন্তু তোমার সাথেও হতে পারে। ঠিক আছে, আমি বসে আছি, তুমি হালকা নাস্তা কিছু করে নিয়ে এসো। ঠিক আছে। মাহি তখন বাহিরে চলে আসে আর আম্মুকে বলে, আম্মু, 2টা কফি দাও। আম্মু কিছু সময় দাঁড়িয়ে কিছু একটা ভেবে তৈরি করে দেয়। আর মাহি 2টা কফি নিয়ে এসে নিজের রুমে চলে আসে। সেখানে এসে রিয়াকে একটা দেয়, আর মাহি একটা নেয়। আর মাহি রিয়াকে বলে, তোমার কথা অনুযায়ী আজকে তোমাকে হালকা নাস্তা দিলাম, তাই এখন থেকে প্রতিদিন আমাকে পড়াতে এসে নাস্তা করতে হবে। এটার কোনো প্রয়োজনই ছিল না।
তুমি আর আমি একই ক্লাসে, তাই এত ফর্মালিটিজের প্রয়োজন ছিল না। বাহ, অনেক কিছুই বোঝো, শুধু আমাকেই বুঝতে পারলে না। প্রথম কথাটা স্বাভাবিকভাবে বলেও শেষের কথাটা আস্তে বলে। মাই ঠিকভাবে শুনতে পায়নি, তাই আবার জিজ্ঞাসা করে, কি বললা? এত কিছু না বুঝে শুধু পড়িলেখাটা বুঝতে পারলেই তো হতো। তা ঠিক, কিন্তু পড়ালেখা করতে ভালো লাগে না। আচ্ছা, তাহলে তোকে একটা অফার করব। তার আগে বল, তোর সবচেয়ে পছন্দের কি? একজনকে পছন্দ হয়েছে, এটাই এখন, তাকে জীবনসঙ্গী হিসেবে চাই। তোর অফারটা হলো, তুই যদি পড়ালেখা ভালোভাবে শেষ করতে পারিস তাহলে তোকে ওর সাথেই বিয়ে দিব। ঠিক আছে, আমি রাজি, কিন্তু পরে কিন্তু না করতে পারবি না। সেই মেয়েটা কালো হোক, সুন্দরী হোক, বা তুই হস, না করতে পারবি না, যে বিয়ে হবে না। ঠিক আছে, না করব না, কিন্তু এখন মাত্র তুই ইন্টার দ্বিতীয় বর্ষে, আরও কম 2 বছর অপেক্ষা করতে হবে। তার জন্য তো মেয়েটার পরিবারকে জানিয়ে রাখতে হবে নাকি? তো মেয়েটাকে বল, আমি কথা বলে নিব। আম্মুর থেকে জেনে নিস। আর তুই কি একটা ব্যাপার খেয়াল করেছিস? আমাদের দুইজনেরই একই অভ্যাস, হঠাৎ তুমি, হঠাৎ তুই, হঠাৎ আপনি। লক্ষ্য করেছি তো। আচ্ছা, তাহলে যাই আর আন্টির থেকে জেনে নিব। আর কালকে যাতে বই নিয়ে এখানে উপস্থিত থাকিস। ঠিক আছে, আর ডিল ফাইনাল, তাই এখন আর এটা বাতিল করতে পারবি না। বাই। রিয়া এটা বলে চলে গেল। আর মাহিও যাওয়ার 10 সেকেন্ড পর বাহিরে বের হয়ে এসে আম্মুর রুমে ডোরে কান পাতে। ভিতরে দুজনে কথা শোনা যাচ্ছে। রিয়া আম্মুকে বলে, আন্টি, মাহি নাকি কোনো একটা মেয়েকে পছন্দ করে, আর আমি আজকে ওকে পড়াতে এসেছিলাম, তখন ও বই নিয়ে না আসায় ওর সাথে কথায় কথায় একটা কথা দিয়ে ফেলেছি। পছন্দ করে, আর কি কথা? আমি কথা দিয়েছি যে ও যদি পড়ালেখা ভালোভাবে শেষ করতে পারে তাহলে ও যেই মেয়েকে পছন্দ করে তার সাথেই বিয়ে দিব। আন্টি, ও কাকে পছন্দ করে? সমস্যা নাই, আমার ছেলের বুদ্ধি আছে বলতে হবে। যে মেয়েকে পছন্দ করে তার সাথেই ডিল করে নিল যে তাকেই বিয়ে করতে হবে। বাহ! আমার কথা শুনে রিয়া বলে, মানে বুঝতে পারছি না। মাহি তোকেই পছন্দ করে, আর এর জন্যই তোকে এই জায়গায় প্রাইভেট পড়াতে বলছে, যাতে তুই ওর সামনে থাকিস। আর তোর বাবা মার সাথে আমার কথা হয়েছে, এটা নিয়ে চিন্তা করিস না। কিন্তু নিজের বিয়ে নিজেই পিটিয়ে নিলি 2 বছর। সমস্যা নেই, জামাই প্রতিষ্ঠিত হোক তারপর। রিয়া এটা বলে চুপ করে থাকে। আর মাহি বাড়ির থেকে মনে করে এখনই মনে হয় বেড়াবে, তাই সুন্দর করে সাইডে গিয়ে কিচেনের দিকে যেতে থাকে। কিন্তু কিচেনে গিয়ে যখন অনেক সময় পরও কেউই বের হয় না, তখন মাহি আবার সেদিকে গিয়ে কান পাততে যাবে। তখনই ডোর ওপেন হয়ে যায় আর মাহি সোজা হয়ে দাঁড়ায়। তখন রিয়া বের হয়ে এসে মাহিকে দেখে কিছু না বলে চলে যায়। আর মাহি আম্মুর রুমে ঢুকে বলে, কি হলো, কি বললে? বলে দিয়েছি সব, এখন তুই নিজের পড়ালেখার দিকে ফোকাস কর। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা নাই। মাই এটা বলে রুমে চলে আসে। রুমে এসে শুয়ে পড়ে। রুমে এসে রেডি হয়ে শিহাব আর সাইফুলকে কল করে। রিসিভ হওয়ার পর শিহাব বলে, কিরে, আজকে কখন চলে গেলি? পাইনি তো। কোনো এক সময়। যাই হোক, এটা বল, আমার বইগুলো কই? তোর বই আমার কাছে। ও, তাহলে আমি আসতেছি, বই বের করে রাখ। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। কেন পরে দেখা যাবে কেন? কারণ তুই আমাদের যতক্ষণ ট্রিট না দিবি ততক্ষণ বই পাবি না। ঠিক আছে, বই নিয়ে চলে আয়, কলেজের সামনে আয়, তারপর আমি দিতেছি। সাইফুলও সাথে আছে। নিয়ে আয় তো, সমস্যা নেই। শিহাব আর সাইফুল নিজেদের দিক থেকে রওনা হয়েছে। আর মাহি তার বাসা থেকে বেরিয়ে পড়ে। মাহিরা সবে কলেজের সামনে এসে একসাথে হয়। একসাথে হওয়ার পর মাহি শিহাবকে বলে, কোথায়? সোজা মামা মিয়া। ঠিক আছে। মাহিরা 3 জনই রওনা হয় যাওয়ার জন্য। তখন দেখে সামনে দিয়ে রিয়া আর একটা মেয়ে আসতেছে। মাহিকে দেখে রিয়ার মুখে ভঙ্গি অন্যরকম হয়ে যায়, তাই তাকে অল্প রাগাতে চোখ টিপ দেয়। আর রিয়াও চোখ ছোট ছোট করে তাকায়। পাত্তা না দিয়ে মাহি তার মতো যেতে থাকে। আর পাশেই আছে 2 হারামি। রিয়ারা মাহিদের পাস করে গেছে। তখন মাহি পিছনে তাকিয়ে দেখে রিয়াও তাদের দিকে তাকিয়ে আছে।
মাহি মুখ দিয়ে ভেঙচি কাটলো। তারপর মাহি আবার সামনে তাকিয়ে হাঁটতে থাকে। আর কিছু সময় পর মাহিরা তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। সেখানে এসে মাহি, শিহাব আর সাইফুল তিনজনই একটা টেবিলে বসে। ওয়েটার আসলে শিহাব আর সাইফুল অর্ডার দেয়, আর মাহি তাদের অর্ডার দেখে অবাক, কেননা তাদের বয়স যত তার থেকেও বেশি কিছু খাইতেছে। তখন মাহি বলে, তোরা যে এত সব অর্ডার দিলি, খেতে পারবি তো? তুই শুধু দেখ। ঠিক আছে, দেখবো, চিন্তা করিস না। মাহি এটা বলে আরও অনেক খোশ গল্প করতে থাকে তাদের সাথে। আর এর মধ্যেই ওয়েটার অর্ডারকৃত সব খাবার টেবিলে এনে সাজিয়ে রাখছে। যখন দেখে আর জায়গা হচ্ছে না, তখন ওয়েটার মাহিদের উদ্দেশ্যে বলে, যদি আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে আপনারা এগুলো শেষ করলে আমি এগুলো নিয়ে পরবর্তী আইটেমগুলো দিতে পারি। ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওয়েটার এটা বলে চলে গেল। আর মাহিরা সবাই অল্প অল্প করে খাবার গ্রহণ করতে থাকলো। একসময় মাহিরা গল্প করতে করতে খাবার শেষ করার পর শিহাব ওয়েটারকে ডেকে বলে, শুধু এখন তোর পরের গুলো এনে দাও। ওয়েটার পয়েরগুলো দিলে সেগুলো শেষ করে। আর মাহি তাদের দেখে অবাক, কারণ তারা এত কিছু কেমনি হজম করলো। না জানি আজকে বাসায় গিয়ে তাদের কি হয়। যাই হোক, এখন তাদের থেকে বই নিয়ে বাসায় যেতে হবে, তাই তাদের দেখে বলল, আমি এখন বাসায় যাব, আমার বই দে। এনে। এটা বলে শিহাব বইগুলো মাহিকে দিয়ে দিল। আর মাহি ওর বই নিয়ে বাসে চলে আসে। আর বাসে আসতে আসতে সন্ধ্যার শেষ, রাতের শুরুর দিক। তখন বাসে এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিয়াকে ফোন দেয়। ফোন রিসিভ হওয়ার পর মাহি বলে, বই নিয়ে আসছি, এখন বড় স্যার আজকে কি বোঝাইছে আর কালকের জন্য কি দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, কল না কেটেই পড়বে, আমি সেটা বুঝতে পারবো না, সেটা তোমার থেকে বুঝে নেব। ঠিক আছে, আর আজকে প্রথম ক্লাসে পড়াইছে। এভাবে সবগুলো ক্লাসে পড়া বলে দেয়। আর তখনই মাহি পড়তে শুরু করে। আর এর মাঝেই চোখ যায় ফোনে। কত সুন্দর করে পড়া বাদ দিয়ে মাহির দিকে তাকিয়ে আছে, তাই মাহিও তাকায়। আর মাহি তাকানোর সাথে সাথে রিয়া চোখ সরিয়ে নেয়। তখন মাহি রিয়াকে বলে, কি হলো এটা, এভাবে তাকিয়েছিলে কেন? না এমনি। বলো সত্যিটা। না এমনি দেখছিলাম যে কি পড়াটাই না দিতেছ সাধারণ একটা মেয়ের জন্য। তোমার কাছে সাধারণ হলেও আমার কাছে সাধারণ না। তো তোমার কাছে কি সে? মাহের কাছে সে মাহের হবু বউ, যাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সে কি করে মাহের কাছে সাধারণ হতে পারে? বাহ, এত বোঝো। ঠিক আছে, পড়ো, আর ক্যামেরা বন্ধ থাক। ঠিক আছে। এটা বলেই মাহি তার ক্যামেরা অফ করে দেয়। আর ওর ক্যামেরাও অফ করে দেয়। এভাবে যাওয়ার পর ওরা দুজনেই পড়া শেষ করে রাত 9টায়। রাত 9টায় পড়া শেষ করে মাহি রিয়াকে বলে, এখন খাবার খেয়ে নাও, আমি খাবার খেয়ে আবার তোমাকে ফোন দেব। ঠিক আছে। এটা বলে দুজন কল কেটে দেয়। কল কেটে মাহি নিচে এসে দেখে আম্মু আর আব্বু বসে আছে খাবার টেবিলে। মাহি গিয়ে তাদের পাশে চেয়ার টেনে বসে পড়ে। হালকা খাবার খেয়ে টেবিল থেকে উঠে পড়ে। আম্মু ডাকলেও বলে দেয়, আজকে আর খাবো না, ক্ষুধা নেই বেশি একটা। এটা বলে মাহি রুমে এসে ডোর লক করে। তারপর একটা ল্যাপটপ বের করে এক্সট্রা প্রোফাইল লগ ইন করে। সেটাতে কয়েকজনের সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে তারা শুধু একটা কথাই বলে, যা শুনে মাহির মাথা গরম হয়ে যায়। কারণ তারা বলে, আজকে তো সম্ভব না, কারণ আজকে বাইরের সিকিউরিটি বেশি। তোদের কি এমনি এমনি এত পাওয়ার দিয়েছি? যদি সাধারণ একটা মানুষকে আটকে রাখতে না পারো? স্যার, চেষ্টা করলে আটকে রাখতে পারবো, কিন্তু এতে করে মাহিনের পরিচয় সবার সামনে এসে পড়তে পারে। মাহি, যা বলছি তাই। তোদের কাজ শুধু একটাই, তোরা ওইটাকে আটকাবি, আর তারপরের বাকি কাজগুলো সব আমি করে নেব। ঠিক আছে স্যার। এটা বলে কথোপকথন শেষ হলো। আর মাহি কিছু একটা চিন্তা করে রিয়ার সাথে কথা বলতেই তাকে ফোন দেয়। ফোন দেওয়ার সাথে সাথেই ফোন রিসিভ হয়, তাই তাকে খেপাতে বলল, কি গো সোনা, মাহের ফোন দেওয়ার অপেক্ষা করছিলে নাকি? তুমি ফোন দিলেই তো পারতে। এই যে, এসব না বলে অন্য কথা বলো। এসব বললে আমি এক্ষুনি ফোনের লাইন কেটে দিব। ঠিক আছে, যাও, বলবো না এসব। তো কি করো এখন? এই তো চেয়ারে বসে টেবিলে বই রেখে দেখতেছি, আর তোমার সাথে কথা বলতেছি। তুমি কি সারাদিনই পড়াশোনা করো? না তো, তুমি আজকেই দেখলে বিকেলে আমি ফ্রেন্ডের সাথে বাইরে গিয়েছিলাম, আর তুমি ওই সময় কোথায় গিয়েছিলে? আমিও ফ্রেন্ডদের ট্রিট দিতে
বই দিল না আজ। ওহ, তো বই নেওয়ার জন্য ট্রিট আর কি লাগে? একবার ভাবছি সত্যিটা বলবো, আর আবার ভাবি সত্য বলে লাভ নাই, বললাম না। মাহি তখন আবার বলে, তো ভালোবাসা বলতে তুমি কি বোঝো? ভালোবাসা হলো এক ধরনের গভীর অনুভূতি, যা কাউকে ভালো লাগা, যত্ন নেওয়া এবং তার সুখ দুঃখের পাশে থাকার ইচ্ছে থেকে জন্মায়। এটি নিঃস্বার্থ, আন্তরিক এবং কখনো কখনো ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে প্রকাশ পায়। ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী আবেগগুলোর একটি। ঠিক আছে, বাই। বাই। এটা বলে ওরা দুজন ফোন রেখে দিল, আর মাহি এখান থেকে ফোন কেটে দিল। অন্ধকার রাত, গভীর রাত, চারিদিকে নীরবতা। শহরের মাঝখান দিয়ে নির্জন একটা রাস্তা, দূরে একটা হেডলাইটের আলো মৃদু ঝিকমিক করছে। মাহি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, চারিদিকে কুয়াশা, আর এই নীরবতার মধ্যে পায়ের তলে সুরসুর শব্দ করে ওঠে। মাহির বুলেটের নিচে ভাঙা কাজ। একটা গাড়ি থামলো, গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো সে, শয়তানের মতো ঠোঁটে এক ধরনের বিকৃত হাসি, চোখে এক ঝলক ঠান্ডা দৃষ্টি। তার নাম তামিম, শহরের অপরাধ জগতের অন্ধকারের এক ভয়ঙ্কর প্রতীক। আমি জানি এই লোকটাই আজকের রাতের অশান্তির মূল কারণ। আমি ধীর পায়ে তার দিকে এগিয়ে গেলাম। সে অবাক হলো না, তার মুখে সে একই বিদ্রুপাত্মক হাসি। তুমি কি জানো তোমাকে কেন থামিয়েছি? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। তামিম একটা সিগারেট ধরালো, ধোয়ার ভেতর দিয়ে বলল, আমার মনে হয় না আমাকে থামানোর মতো কেউ আছে, তবে তুমি ব্যতিক্রম হতে চাও, তাই না? আমি তার দিকে পা বাড়লাম। শহরের শান্তি ভাঙার চেষ্টা করছো কেন? এতগুলো নিরীহ মানুষকে ভয় দেখিয়ে তুমি কি পাও? সে হাসলো। তুমি এখনো বুঝতে পারো না, আমি যা করি সেটা জীবনের নিয়ম। শক্তিশালীরা টিকে থাকে, দুর্বলরা পিষ্ট হয়, আর তোমার মতো মানুষরা শুধুই পথের কাঁটা। আমি তার সামনে গিয়ে থামলাম। আমার কণ্ঠ নিচু হলো, কিন্তু তীক্ষ্ণ। তুমি ভুল বুঝছো। শক্তি মানে শুধু ভয় দেখানো নয়, শক্তি হলো অন্যদের রক্ষা করার ক্ষমতা। তামিম সোজা দাঁড়িয়ে বলল, তুমি কি সত্যি বিশ্বাস করো তোমার মতো কেউ এই শহরের অন্ধকারকে বদলে দিতে পারবে? এই শহর আমাকে তৈরি করেছে, আমি এই অন্ধকারেরই সন্তান। মাহি একটু হেসে বলল, তোমার মতো লোকেরা সবসময় নিজেদের অন্ধকারের সন্তান বলে দাবি করে, কিন্তু তোমার মতো লোকেরা জানে না আলো কাকে বলে। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, থেমে যাও, নইলে এই শহর তোমার মতো শয়তানদের জায়গা দেবে না। তামিমের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। সে গম্ভীর হলো, তুমি সত্যি ভাবছো আমি তোমার এই ন্যায্যতার কথাই ভয় পাবো? মাহি পকেট থেকে একটা ছোট চিঠি বের করলো। তাতে ছিল তার সব অপরাধের প্রমাণ। তোমার সময় শেষ, আর যদি মনে করো আমি মিথ্যা বলছি, তবে তোমার ফাঁদে পা দিয়ে দেখো, কারণ আজ রাত তোমার জন্য শেষ অন্ধকার রাত হতে চলেছে। তামিম পেছনে সরে গেল, তার মুখে দ্বিধার ছায়া স্পষ্ট। এই প্রথমবার মাহি তার চোখে ভয় দেখল। শহরের অন্যদের রক্ষা করতে মাহি আজ শয়তানের সামনে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, সে কি বেছে নেয়, বেঁচে থাকার রাস্তা নাকি নিজের অন্ধকারের চিরতরে ডুবে যাওয়া। তামিম থমকে দাঁড়ালো, তার চোখে প্রথমবারের মতো অনিশ্চয়তার ঝলক দেখা গেল, যেন ধোয়ার সঙ্গে নিজের ভয়টাকেও মুছে ফেলতে চাইছে। মাহি তার দিকে ঠাই দাঁড়িয়ে রইল। তুমি মনে করো আমি থেমে যাব? এই শহর আমাকে ভয় পায়, আমার নামেই ব্যবসা চলে, রাস্তায় শৃঙ্খলা থাকে। তুমি কি জানো আমি থেমে গেলে কত মানুষ পথে বসবে? মাহি শান্ত স্বরে বলল, তুমি থেমে গেলে এই শহর বাঁচবে। ভয় দিয়ে শৃঙ্খলা তৈরি করা যায় না। মানুষকে রক্ষা করতে হলে ক্ষমতার চেয়েও বড় কিছু লাগে, সততা, সাহস আর মানুষের প্রতি বিশ্বাস। কিন্তু তুমি তা বুঝবে না, কারণ তুমি শুধু নিজের স্বার্থের জন্য বাঁচো। তামিম একটু নড়ে উঠল, যেন মাহির কথাগুলো তার ভেতরের কোথাও আঘাত করলো। সে নিচু গলায় বলল, তুমি জানো না আমার জীবন কেমন ছিল। আমাকে কেউ কখনো বিশ্বাস করেনি, আমাকে বাঁচতে হলে এই পথই বেছে নিতে হয়েছে। আমি যদি দুর্বল হতাম তাহলে কেউ আমার অস্তিত্বও টের পেত না। মাহি তার দিকে আরেক পা এগোলো। আমরা সবাই কোথাও না কোথাও ভাঙা, কিন্তু সেই ভাঙা অংশগুলো দিয়ে কি তৈরি করব, সেটা আমাদের সিদ্ধান্ত। তুমি চাইলে আজই থামতে পারো আর নতুন করে শুরু করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে ভয় আর প্রতিশোধের পথ ছাড়তে হবে। তামিমের চোয়াল শক্ত হয়ে গেল। তামিম সোজা দাঁড়িয়ে বলল, তুমি কি সত্যি বিশ্বাস করো তোমার মতো কেউ এই শহরের অন্ধকারকে বদলে দিতে পারবে? এই শহর আমাকে তৈরি করেছে, আমি এই অন্ধকারেরই সন্তান।
মাহি একটু হেসে বলল, তোমার মতো লোকেরা সব সময় নিজেদের অন্ধকারের সন্তান বলে দাবি করে, কিন্তু তোমার মতো লোকেরা জানে না আলো কাকে বলে। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, থেমে যাও, নইলে এই শহর তোমার মতো শয়তানদের জায়গা দেবে না। তামিমের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। সে গম্ভীর হলো। তুমি সত্যি ভাবছো আমি তোমার এই ন্যায্যতার কথায় ভয় পাবো? আমি পকেট থেকে একটা ছোট চিঠি বের করলাম, তাতে ছিল তার সব অপরাধের প্রমাণ। তুমি সত্যি ভাবছো আমি বদলাতে পারবো? এই শহর কি আমাকে ছাড় দেবে? মাহি দৃঢ় কণ্ঠে বলল, শহর তোমাকে ক্ষমা করুক বা না করুক, তোমার নিজের জন্য তো এটা করতে পারো, কারণ যত দেরি করবে তত গভীর হবে তোমার পতন, আর যখন সেটা হবে তখন কেউ থাকবে না তোমার পাশে। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রাতের হিমেল বাতাস মাহিদের চারপাশে কুয়াশা এনে জড়াচ্ছে। তামিমের মুখে দ্বিধার ছায়া স্পষ্ট। ঠিক আছে, সে ফিসফিস করে বলল, আমি ভাববো, কিন্তু যদি আমি ব্যর্থ হই তখন? মাহি তার কাঁধে হাত রাখলো। তুমি শুধু চেষ্টা করো, আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যর্থ হই, কিন্তু সেই ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে নতুন শুরু। তামিম একবার দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দিয়ে ধোয়া তুলে সে চলে গেল অন্ধকারে। মাহি রাস্তার মাঝে দাঁড়িয়ে রইল। দূরে একটা প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। আজকের রাত হয়তো এই শহরের জন্য আরেকটা রাত, কিন্তু মাহির মনে হলো এই রাতে এক টুকরো আলো ফুটেছে। অন্ধকার অনেক গভীর, কিন্তু আলো জ্বালানোর জন্য একটিমাত্র প্রদীপই যথেষ্ট। এখন শুধু অপেক্ষা, তামিম সত্যি নিজের পথ বদলায় কিনা। আর মাহি অপেক্ষায় থাকবে এই শহরকে তার ভয় আর অন্ধকার থেকে মুক্ত করার জন্য। তামিমের গাড়ি অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর মাহি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রাতের হিমেল বাতাস মাহির মুখে আঘাত করছিল, কিন্তু মাহির মন অশান্ত ছিল। তার কথাগুলো মনে হচ্ছিল সত্যি, কিন্তু মাহির অভিজ্ঞতা মাহিকে সতর্ক করছিল। অপরাধ জগতে কেউই সহজে বদলায় না। মাহি গাড়িতে ওঠার জন্য পা বাড়াতে হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসলো। গাড়ির চাকার তীক্ষ্ণ ঘর্ষণ যেন কেউ দ্রুত মন নিল। পেছনে ঘুরতেই দেখলো তামিমের গাড়ি আসছে দ্রুত গতিতে। কিছু বুঝে ওঠার আগে গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গাড়ি থেকে তামিম বের হয়, হাতে তো একটা বন্দুক, তার চোখে আগুনের ঝলক। তুমি কি সত্যি ভেবেছিলে তোমার মতো একজনকে বিশ্বাস করব? এই শহর আমার, আর কেউ আমার পথ আটকাতে পারবে না। আজ তোমার এখানেই শেষ। মাহি ধীরে ধীরে মাহির পকেটে হাত দিল, কিন্তু তাকে বুঝতে দিল না। তামিম কাছে এসে মাহির দিকে বন্দুক তাক করলো। তুমি ভালো মানুষ হতে চাও, তাই না? ভালো মানুষেরা বেশি দিন বাঁচে না। সে ঠোঁটে বিদ্রুপের হাসি নিয়ে বলল। মাহি তখন শান্ত কণ্ঠে বলল, তামিম, তুমি বড় একটা ভুল করতে যাচ্ছ, যা থেকে তুমি ফিরে আসতে পারবে না। এটাই তোমার শেষ সুযোগ। সে হেসে উঠল আর বলল, তোমাকে শেষ করার পর আমি বিবেচনা করব কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সঠিক, কোনটা ভুল। বিদায়। তার আঙ্গুলে ট্রিগার চাপ দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মাহি পকেট থেকে মাহির ছোট ব্লেডটা বের করে তার হাতে আঘাত করলো। পিস্তলটা তার হাত থেকে পড়ে গেল। তামিম অবাক হয়ে মাহির দিকে তাকালো, কিন্তু মাহি তাকে সুযোগ দিল না। পিস্তলটা তুলে নিয়ে মাহি তামিমের দিকে তাক করলো। সে কিছুটা পিছিয়ে গেল। তুমি নিজেই বলেছিলে শক্তিশালী রায় টিকে থাকে। মাহি ধীর কণ্ঠে বলল, আবার বলি। শক্তি মানে অন্যকে শেষ করার নয়, তাকে সুযোগ দেওয়া। শুধরে যাওয়ার যদি সে না যায়, তাহলে তাকে শেষ করে দেওয়া। তামিম কিছু বলার আগেই মাহি টিগার চেপে দিল। গুলির শব্দ রাতের নীরবতাকে চুরমার করে দিল। তামিম মাটিতে লুটিয়ে পড়ল, তার চোখে হতভাগের ছাপ। যারা নিজের শেষটা বিশ্বাস করতে পারছে না, মাহি নিজে নিজে ভাবে, এই অন্ধকার জগতের আরেকটি জানোয়ার শেষ হলো। জানি এই যুদ্ধ কখনো শেষ হবে না। মাহি আস্তে আস্তে পেছনে হাঁটতে লাগলো, কারণ রাত এখনো শেষ হয়নি। শহর মাহির অপেক্ষায়। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে আম্মু ডাকে। আম্মু সকালে এসে মাহিকে ঘুম থেকে তুলে বলে, মাহি বাবা, আর কত ঘুমাবি? এখন তো আজকে কি কলেজে যাবি না? ঠিক আছে, আমি উঠতেছি, তুমি যাও। এটা বলে আম্মু চলে যায়। মাহি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে খাবার টেবিলের সামনে চেয়ার টেনে বসে। চেয়ার টেনে বসলে আম্মু বলে, নিয়ে খা এখন। তখন আব্বু বলল, না, ওকে দাও। তুমি বুঝতে পারছো? আম্মু মুখ ভেঙচি দিয়ে বলে, নে, আজকের মতো দিয়েছি। আম্মু এটা বলে খাবার প্লেটে দেয়। আর মাহি ভদ্র পোলার মতো খেয়ে বাহিরে চলে এসেছে।
তারপর রিক্সা করে নিজের কলেজে। এখানে এসে দেখে শিয়াব আর সাইফুলও দাঁড়িয়ে আছে। মাহি তাদের কাছে গিয়ে বলল, কিরে তোরা এখানে কেন? কিরে ভাই, তুই জিও পে আমাদের ভুলে গেলি? এটা কি ঠিক? আমি ভুলে গেলে কি কালকেও তোদের ট্রিট দিতাম? আর আমি কোনো প্রেমও করি না, যা করার বিয়ের পর করব। বাহ, আর কি লাগে, তুই তো পারবি। আর তোরা তো এটাও পারবি না যে সাধারণ একটা মেয়েও খুঁজে নিতে পারিস না। এই জন্যই এখানে দাঁড়িয়ে আছি, দুইজন আজকে একটা বের করি ছাড়বো। সি সি, তোরা দুইটা একটা। এই হারামি, একটা মিন আমাদের একজনের জন্য একটা বেশি বুঝিস কেন? তো তোরা এটা এক্সপ্লেন করবি না? তুই এত বড় হয়েছিস কেন যদি এটাই না বুঝতে পারিস? বড় হলেই যে জানতে হবে এটা কোনো সংবিধান আর কত নাম্বার ধারায় বলা আছে? এটা তো ঠিকই বলছো, কখন কি বলতে হবে তাহলে এটা বুঝছো না। যাই হোক, এখন ডিস্টার্ব করিস না, তুই না হয় পেয়ে গিয়েছিস, এখন আমাদের খুঁজতে দে। ঠিক আছে, তোরা খোঁজ, আমি যাচ্ছি। এটা বলেই মাহি ওই গেটের কাছ থেকে সরিয়ে গাছতলায় চলে আসে। সেখানে বসা ছিল মাহির ভবিষ্যৎ বাচ্চার মা। তার কাছে গিয়ে তার পিছন থেকে ধরে বলল, তো বল আমি কে? কণ্ঠটা একটু অন্যরকম করে, তাও বুঝতে পেরেছে মাহি। সে বলে যে, ফাজলামি না করে আমার পাশে বসতে পারো মিস্টার মাহি। ছেড়ে দিয়ে সামনে এসে বলল, এত সহজে চিনে ফেললে? এখানে না চেনার কি আছে? এখানে একমাত্র তুমিই আমার ফ্রেন্ড, তাই মজা করলে তুমিই করবে, অন্য কেউ না, তাই তুমিই করেছো। ওহ, বুদ্ধিজীবী। এটা বলে মাহি আর রিয়া দুজনেই হাসতে থাকে। তখন বেল বেজে ওঠে। দুজন দুজনের দিকে তাকিয়ে উঠে ক্লাসরুমের দিকে যেতে থাকে। ক্লাসরুমে গিয়ে বসলে স্যার চলে আসে। সবে আবার দাঁড়িয়ে স্যারকে সম্মান জানিয়ে বসতে বলে প্রেজেন্ট নিয়ে পড়া বোঝাতে শুরু করে। মাহিরাও সব পড়া বুঝে নেয়। এভাবে প্রথম ক্লাস শেষ হয়। প্রথম ক্লাসের পর দ্বিতীয় ক্লাস শুরু হয়। দ্বিতীয় ক্লাসও একইভাবে শেষ হলে তৃতীয় ক্লাস। এভাবে সবগুলো শেষ হওয়ার পর মাহি রিয়াকে বলে, তাহলে যাওয়া যাক। ঠিক আছে, বাই, বিকেলে আসবো। বাই। মাহি এটা বলে ক্যাম্পাস থেকে বেরিয়ে রিক্সা করে বাসে চলে আসে। বাসে এসে ফ্রেশ হয়ে খেয়ে দেয় এক ঘুমে বিকেলে ঘুম থেকে উঠে দেখে আজকে রিয়া চলে এসেছে। তাই মাহি উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়ার টেবিলে বসে। রিয়া মাহির সামনে বসে বলে, আজকে কি শুরু থেকে শুরু করব নাকি ক্লাসের আজকে যা পড়িয়েছে তা? দুইটাই, তবে শুরুর থেকে বেশি করে পড়াবে। আর স্যার ক্লাসে যা পড়ায় তা শুধু ঝাপসা দিবে। ঠিক আছে। রিয়া এটা বলে বুঝাতে শুরু করলো আর মাহিও বুঝতে থাকে। কিন্তু যখনই ওর মুখের দিকে চোখ যায় তখনই খেয়াল হারিয়ে ফেলে। আর রিয়া এদিকে তাকিয়ে সেটা বুঝে আবার পড়াই মন নিয়ে আসে। এভাবে প্রথম দিন শেষ করে রিয়া চলে যেতে নিলে মাহি বলে, কালকের কথা কি ভুলে গেছো নাকি? কি কথা? নাস্তা করে যেতে হবে। ঠিক আছে, যাও, আমি এখানেই আছি। মাহি রিয়ার কথা মতো চলে এলো কিচেনে। কফি বানিয়ে আবার রুমে এসে তাকে মাহি একটা শেষ হলে রিয়া বলে, পড়াগুলো সব বুঝতে পেরেছো তো? না বুঝলে রাতে বুঝিয়ে দিব। সমস্যা নেই, আশা করি পারবো। আচ্ছা, বাই। রিয়া আর কিছু না বলে বেরিয়ে চলে যায়। আর মাহিও তেমন কিছু করে না। রুমে এসে ফোন হাতে নিয়ে দেখতে থাকে। একসময় আর ভালো না লাগলে আম্মুকে বলে, আম্মু, কিছু ভালো লাগে না। মাহি কিছু না বলে রুমের ডর লক করে বিছানায় শুয়ে পড়ে। আর শুয়ে পড়তেই মনে পড়ে আজকে তো আরও একটা কাজ বাকি, আরও একটা অন্ধকার কেটে যাবে। মাহির ল্যাপটপ অন করে সেটাই কিছু ফাইল ওপেন করে রাখে। আর তার কিছু সময় পরে নোটিফিকেশন আসা শুরু করে। মাহির মুখে এক চিলতে হাসি, কারণ ফাঁদে পা দিয়েছে ঘুঘু। মাহি ল্যাপটপটা একটু ঘাটাঘাটি করে। ল্যাপটপ রেখে বাইরে খাবার খেতে চলে আসে। খাবার খেয়ে রুমে গেলে আম্মু এসে নক করে বলে, তোর আব্বু এখনো আসে নাই, দেখ তো কোনো সমস্যা হয়েছে কিনা, বাইরের অবস্থা তো ভালো না। তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। মাহি এটা বলে রেডি হয়ে ডোর লক করে বাইরে চলে আসে। আর আব্বুর নাম্বার ট্রেক করে সেখানে চলে যায় যেখানে আব্বু আছে। ওনার কাছে গিয়ে বলে, আব্বু, আম্মু চিন্তা করছে, তুমি বাসায় যাও। আর মাহি এক ফ্রেন্ডের বাসায় যাইতেছি, বলে দিও আম্মুকে। ঠিক আছে, যা।
শহরের এক কোণে রাতের অন্ধকার গভীর থেকে গভীরতর হচ্ছে। শহরের মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মাহি জানে আজ রাতে মাহির জন্য ঘুমানো সম্ভব নয়। গোডাউনে সেই ভয়ানক অন্ধকার জায়গা যেখানে বহুদিন ধরে অপরাধীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, সেটাই তার গন্তব্য। মাহির সাধন হলো ব্যতিক্রম। মাহির মন ন্যায়ের পক্ষে দৃঢ়। মাহি কোনো পুলিশ নয়, কোনো আইনজীবীও নয়, তবে মাহির ভেতরে সাহস মাহিকে অন্যদের থেকে আলাদা করেছে। এই শহরের মানুষ বহুদিন ধরে এক ব্যক্তি সোহেল ওরফে কালো সাপের অত্যাচারে ভুগছে। সোহেল শুধু অপরাধী নয়, সে এমন এক ব্যক্তি যে দুর্বল মানুষদের ভীতি দেখিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেয়। সে অনেক দেখেছে কিভাবে মানুষগুলো অসহায় হয়ে সোহেলের সামনে মাথা নত করেছে। কিছুদিন আগে সোহেলের অত্যাচারে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু নিজের ব্যবসা হারায়। সেই ঘটনার পর থেকে মাহি সিদ্ধান্ত নেয় এই অন্যায় আর চলতে দেওয়া যাবে না। আজ রাতেই তার পরিকল্পনার চূড়ান্ত অধ্যায়। মাহি লোহার একটি পাইপ হাতে নিয়ে ধীরে ধীরে সেই পুরানো গোডাউনের দিকে এগিয়ে যায়। রাস্তাটা প্রায় জনশূন্য। শহরের এক প্রান্তে এই গোডাউনটি বহুদিন ধরেই পরিত্যক্ত, কিন্তু সবাই জানে এটি সোহেলের অপরাধ সাম্রাজ্যের কেন্দ্র। পুলিশ একাধিকবার অভিযান চালালেও কখনো তাকে ধরতে পারেনি। গোডাউনে দরজার কাছে এসে মাহি থেমে যায়। দরজায় তালা বন্ধ নেই। সোহেল এতটাই আত্মবিশ্বাসী যে এখানে কেউ তার পথ আটকাতে আসবে না। মাহি আস্তে করে দরজা ঠেলে ভিতরে ঢুকে। চারপাশ অন্ধকারে ঢাকা, শুধু এক কোণায় টিম টিম করে জ্বলছে একটি লণ্ঠন। সেই আলোতেই কয়েকজন লোকের ছায়া দেখা যায়। সোহেল বসে আছে মাঝখানে, তার চারপাশে তার সঙ্গীরা। তাদের গলায় ধাতব চেন ঝুলছে, যেন তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে। সোহেল উচ্চস্বরে হাসছে আর তার সামনে টেবিলে রাখা একটি ব্যাগ খুলে দেখছে। ব্যাগ ভর্তি টাকা। মাহি বুঝতে পারে এটা আবার কোনো নিরীহ মানুষের কষ্ট অর্জিত উপার্জন। মাহি নিজের নিঃশ্বাস শান্ত করে। ভেতরে ঢোকার আগে মাহি চারপাশের পরিবেশ পর্যালোচনা করে। দেওয়ালের পাশে কিছু পুরনো কাঠের বাক্স রয়েছে, যেগুলো তাকে আড়াল করতে সাহায্য করতে পারে। মাহি ধীরে ধীরে সেখান থেকে একটি লোহার পাইপ তুলে নেয়। প্রথম আঘাতটি সে দেয় এক অপরাধীর মাথায়। লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার বাকি সবাইকে সতর্ক করে তোলে। কে ওখানে? সোহেল চিৎকার করে ওঠে। মাহির সামনে এসে দাঁড়ায়। মুখে কোনো ভীতি নেই। মাহি দৃঢ় কণ্ঠে বলে, তোমার সময় শেষ সোহেল, তোমার অপরাধের হিসাব দিতে হবে আজ। সোহেল হেসে ওঠে আর বলে, তুই একা আমাকে থামাবি? তোর সাহস দেখে আমি মুগ্ধ। তার সঙ্গীরা মাহির দিকে এগিয়ে আসে। মাহি জানে এটা সহজ লড়াই হবে মাহির জন্য, কারণ এর থেকেও ভয়ানক লড়াই মাহি ছিল। সে দ্রুত একজনকে আঘাত করে ফেলে দেয়। অন্যজন মাহিকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু মাহি তাকে পাশ কাটিয়ে দেওয়ালের দিকে ঠেলে দেয়। ধীরে ধীরে সোহেলের দল পরাজিত হতে থাকে। তাদের কেউই নিজের ভিতর অধিক সাহস বা দৃঢ়তা দেখাতে পারে না। শেষমেশ শুধু সোহেল বাকি থাকে। সোহেল পালানোর চেষ্টা করে। সে জানে এখানে থাকলে ধরা পড়তে হবে, কিন্তু মাহি তাকে দ্রুত ধরে ফেলে। এক কোণায় তাকে ঠেলে দেয়। মাহি দৃঢ় কণ্ঠে বলল, তুই ভেবেছিলি এই শহরের মানুষ চিরকাল তোর ভয়ে থাকবে? আজ থেকে সেই ভয়ের রাজত্ব শেষ। সোহেল চিৎকার করে বলে, তুই জানিস না আমি কে? আমাকে শুলেই তোকে পস্তাতে হবে। মাহি এক মুহূর্ত দ্বিধা করে না, আর কারণ শুধু সময় নষ্ট। সোহেলকে নিজের গান হতে শ্যুট করে দেয়, আর সোহেলের নিথর দেহ সেখানেই পড়ে থাকে। মাহি তাদের ইশারা করে লাশ রাস্তায় ফেলে আসতে। মাহি ইশারা পেয়ে তাই করে। সোহেলের মৃত্যুর খবর শহরে দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ আনন্দ উৎসব করতে শুরু করে। তারা জানে তাদের ভয়ঙ্কর দিনগুলো শেষ হয়েছে। মাহি জানে মাহির কাজ এখানেই শেষ হয়নি। অন্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। সে গোডাউনের দরজা দিয়ে বেরিয়ে আসে। রাতের আকাশে চাঁদের আলো তাকে স্নিগ্ধভাবে আলিঙ্গন করে। মাহির এখন আরও একটা কাজ বাকি, তাই সেখানে থেকে বেরিয়ে যায়। শহরটা যেন ঘুমিয়ে পড়েছে, কিন্তু হয়তো কেউ জানে এই শহরের ঘুমের ভেতরে অপরাধীরা জেগে থাকে। বাতাস ভারী হয়ে এসেছে, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। SMM কিং কালো পোশাক পরে ধীরে ধীরে হাঁটছে। তার পায়ের আওয়াজ একদম নিঃশব্দ, যেন সে বাতাসের সঙ্গে মিশে গেছে। সেই রাতে তার লক্ষ্য স্পষ্ট, রাজীব চৌধুরী, শহরের ধনী ব্যবসায়ী, যার বিলাসবহুল জীবন অনেকের ঈর্ষার কারণ, কিন্তু এই বিলাসের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা। রাজীবের অবৈধ চুক্তি আর শিশু পাচার চক্রের খবর SMM কিং বেশ
কয়েকদিন ধরে অনুসরণ করছিল। শহরের আইন তাকে ছুঁতে পারে না। তার প্রভাব এতটাই যে তার অপরাধগুলোর প্রমাণ করাই যেন অসম্ভব। কিন্তু এসএমএম কিং জানত রাজীবকে থামানো তার দায়িত্ব। এসএমএম কিং তার প্রযুক্তিবিদ বন্ধু বাইজিৎ, যার ডাকনাম হর্স, থেকে সাহায্য নেয়। বাইজিৎ রাজীবের বাড়ির সুরক্ষা ব্যবস্থা হ্যাক করে দেয়। সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো হয়ে যায়। সবকিছু প্রস্তুত, তুমি নিশ্চিন্তে এগোতে পারো, এখন কেউ তোমাকে দেখতে পাবে না। একটি সরু গলি দিয়ে রাজীবের বাড়ির পেছনের দিকে চলে যায়। দেওয়াল উঁচু, তাতে কাঁটাতারে বেড়া, কিন্তু এসএমএম কিং এর দক্ষতা প্রশ্ন অতীত। অনায়াসে দেওয়াল টপকে ভিতরে ঢোকে। বাড়ির ভেতরের পরিবেশও তার মতোই অন্ধকার। রাজীবের বিলাসবহুল জীবনে যেন তার অপরাধের প্রতীক। রাজীবের অফিসে একটি বড় ঝাড়বাতি ঝুলছে। তার টেবিলে দামি কাচের পেপার ওয়েট, সিগারেটের বাক্স আর একটি আধো খোলা ল্যাপটপ। ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু আর্থিক লেনদেনের তথ্য। এগুলো তার অপরাধের সাক্ষ্য, কিন্তু সে নিশ্চিত যে কেউ এগুলো খুঁজে বের করতে পারবে না। রাজীব ঘড়ির দিকে তাকায়। রাত 2টা। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক ধরনের শীতল আনন্দ। আজ তার আরেকটি বড় চুক্তি সম্পূর্ণ হয়েছে। এই চুক্তিতে অন্তত 20টি শিশু পাচারের পরিকল্পনা করা হয়েছে। হঠাৎ রাজীবের দরজায় নক। একটি মৃদু শব্দ করে খুলে যায়। কে? এসএমএম কিং প্রবেশ করে। তার মুখ ঢাকা মাস্কে। কোটের পেছনে হালকা বাতাসে উঠছে। তার চোখে কোনো ভয় নেই, শুধু অন্ধকারে জ্বলজ্বল করছে ন্যায় বিচারের আগুন। তুমি কে? এসএমএম কিং ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়। তার ভারী কণ্ঠের প্রতিটি শব্দ যেন রাজীবের আত্মাকে বিদ্ধ করে। আমি সেই ছায়া যেটা তোমার মতো মানুষদের জন্য অপেক্ষা করে। আজ তোমার বিচার হবে। রাজীব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এসএমএম কিং তার সামনে রাখা ল্যাপটপের স্ক্রিন ঘুরিয়ে নেয়। একটি ছোট্ট ডিভাইস লাগিয়ে সমস্ত তথ্য হ্যাক করে নেয়। তার একটিও তথ্য মিস হয় না। তুমি যা করেছ তা এই শহরের সবাই জানবে। রাজীব তার চেয়ার ধরে বসে পড়ে, তার চোখে আতঙ্ক। তুমি কি আমাকে হত্যা করতে এসেছো? এসএমএম কিং একটু হেসে বলে, তুমি যেটাকে হত্যা বলছো সেটা হত্যা না, সেটাকে বলা হয় শাস্তি। আর আমি শাস্তি দেওয়ার জন্যই জন্ম নিয়েছি। এসএমএম কিং তখন সমস্ত তথ্য মিডিয়া আর পুলিশের কাছে পাঠিয়ে দেয়। এখন অপেক্ষা কর। রাজীবকে হতবাক অবস্থায় রেখে এসএমএম কিং নিজের থেকে নিজের অস্ত্র বের করে সেখানে রাজীবকে শেষ করে দেয়। পরের দিন সকালবেলা উঠে মাহি জানালা দিয়ে বাইরের রোদের আলো দেখছিল। বাইরে পাখির কলতান এবং বাতাসের হালকা শীতলতা। এক মুহূর্তে মনে হলো যেন পৃথিবী একদম শান্ত হয়ে গেছে। মাহির মাথার মধ্যে কোনো চিন্তা নেই। তবে আম্মু যখন ডাকলো তখন মাহির মনে হলো আজ একটা নতুন দিন শুরু হতে যাচ্ছে। মাহি উঠ, কলেজে যাবি না নাকি? নাস্তা রেডি করেছি, তাড়াতাড়ি খেতে আয়। মাহি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠল। চোখ মুছতে মুছতে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে পড়ে ফ্রেশ হয়ে। এই ছেলে, কোথায় তুই? তাড়াতাড়ি আয়। মাহি হালকা হেসে বলল, এই তো আমি। বাথরুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। আম্মু নাস্তা এগিয়ে দিলেন। আম্মু একটু বিরক্ত হয়ে বললেন, তুই যখন এত বড় হয়েছিস তখন তো কিছু ভাবতে শুরু কর। তোর পড়াশোনার পাশাপাশি কি অন্য কিছু চিন্তা করছিস? মাহি একটু আস্তে ধীরে বলল, তুমি কি বলতে চাইছো মা? আম্মু তখন বলল, না মানে বলছিলাম যে বড় তো অনেক হয়েছিস, এখনো কি মামের হাতের রান্না খাবি নাকি? মাহি কিছু বলল না, তবে মনে মনে ভাবছে, আমি যে মেয়ে পছন্দ করি তাকে তো বলবো না মা। এই মুহূর্তে আমি একটু সময় চাই, আরো বড় হতে চাই। কলেজের ক্লাস শুরু হওয়ার আগেই মাহি ক্যাম্পাসে পৌঁছালো। বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার পর মাহি হঠাৎ দেখলো রিয়া ক্লাসের পাশেই দাঁড়িয়ে। রিয়ার হাসি ছিল খুব মিষ্টি, আর সে এতটাই সুন্দর যে মাহি এক মুহূর্তের জন্য ভেবে উঠতে পারল না। এটা সত্যি কি? রিয়া খুব হাসি মুখে মাহির দিকে তাকালো এবং বলল, হাই মাহি, আজকে কিভাবে এত তাড়াতাড়ি চলে আসলি? আর পড়া সব বুঝতে পেরেছিস তো? মাহি তার সামনে দাঁড়িয়ে বলল, আজ একটু আগে এলাম, তবে তুমি সব সময় এখানে দাঁড়িয়ে থাকো। রিয়া হাসতে হাসতে বলল, এটা নিয়েই তোর মনে কৌতূহল? আচ্ছা বলে দেই, আমি এমনিতেই পড়তে ভালোবাসি, আর এখানে পড়তে ভালো লাগে, তাই এখানেই। ক্লাসের বেল পড়ে। মাহি আর রিয়া ক্লাসে যায়। ক্লাস শুরু হলো।
ক্লাসে স্যার প্রবেশ করে, স্যারকে সবাই সম্মান জানায়। তারপর বসে পড়ে। স্যার প্রেজেন্টেশন নেওয়া শুরু করে, সবাই দেয়। শেষ হলে স্যার পড়ানো শুরু করে, মাহিরাও সবাই মনোযোগ দেয়। ক্লাস সব শেষে মাহি আর রিয়ার সঙ্গে ক্যাম্পাসের গাছতলায় বসেছিল। সেই সময় মাহি মনে মনে ভাবছিল, আজ রিয়ার কাছে কি বলবো? আজকে বলে দেব আমার ভালোবাসা সে, প্রপোজ কি করব? রিয়া হেসে বলল, তোমার পড়াশোনার কি অবস্থা? সব ঠিকঠাক চলছে তো? মাহি কিছুটা সংকোচ নিয়ে বলল, হ্যাঁ, ঠিকঠাক চলছে। তবে তুমি কি জানো, কখনো কখনো মানুষ তাদের অনুভূতিগুলো ব্যক্ত করতে ভয় পায়। রিয়া থমকে গেল। কিছুক্ষণ নীরবতার পর সে ধীরে ধীরে বলল, তাহলে তুমি কেন কিছু বলছো না? মাহি নিজেকে একটু নির্দিষ্ট করতে পারল না। মাহির মনে হচ্ছিল তাকে অনেক কিছু বলা ছিল, কিন্তু এই মুহূর্তে কিছু বলার জন্য সাহস হয়নি। তবে মাহি নিজের মন থেকে সিদ্ধান্ত নিল, এটা আমার জন্য কঠিন হলেও একদিন ঠিকই বলবো, কিন্তু এখন সময়টা আসেনি। কিছুদিন পর মাহি সিদ্ধান্ত নিল রিয়ার সাথে আরও বেশি সময় কাটাবে। তবে মাহি সরাসরি কোনো সম্পর্কের কথা বলবে না। সে জানত যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সময়ের প্রয়োজন। এদিকে রিয়া কিছু সময় পর মাহিকে বলল, তুমি কি জানো মাহি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা তো খুবই আনএক্সপেক্টেড। ঠিক তাই হলো। রিয়া কিছু সময় নীরব থেকে হেসে উঠে বলে, আরে বুদ্ধু, আমি এটা মজা করে বলেছি। ও যাই হোক, মজাটা কিন্তু অস্থির ছিল। আচ্ছা ঠিক আছে, এখন কথা না বলে চলো ক্লাসে যাই, অনেক সময় এখানেই আছি। ঠিক আছে চলো। তারপর দুজন ক্লাসে চলে আসে। ক্লাস শেষে যে যার সিটে গিয়ে বসে পড়ে। আর মাহি ক্লাসে বসেও দুষ্টামি কি আর ছাড়তে পারে? এটা তো মাহির রক্তের সাথে মিশে আছে, তাই ক্লাসে এসেও তার দিকে তাকিয়ে দুষ্টামি করতে থাকে। আর সে তো সেই। যাই হোক, এমন করে কিছু সময় যাওয়ার পর ক্লাসে স্যার চলে আসে। স্যার এসে সবাইকে বসতে বলে। তার আগেই মাহিরা প্রতিদিনের মতো সালাম দিয়ে নিয়েছে। মাহিরা বসে পড়ে। তখন স্যার প্রেজেন্টেশন নিয়ে মাহিদের ফার্স্ট বই থেকে বই নিয়ে বইটা একটু দেখেই মাহিদের বলে, কতটুকু পড়ানো হয়েছে গতকাল, তার পরেরটুকু বলো। ক্লাসের ফার্স্ট বয় এটার উত্তর দেয়। আর মাহিরা দর্শক হিসাবে সব দেখতে থাকে, কারণ যা পড়া লেখার বরং করানোর সব স্যার আর ফার্স্ট বই করতেছে। মাঝ দিয়ে মাহিরা ফাও। তারপর স্যার সেখান থেকে পড়ানো শুরু করে, আর মাহিও দেখতে থাকে স্যার কি বোঝাইতেছে, আবার মাঝে মাঝে নোট করে। এভাবেই প্রথম ক্লাস শেষ হয়। আর প্রথম ক্লাস শেষ হওয়ার পর দ্বিতীয় ক্লাস শুরু হয়, দ্বিতীয় ক্লাসও শেষ হয়। এভাবে সবগুলো শেষ হলে মাহি আর রিয়া বাইরে এসে এক সাইডে বসে। তখন সেখানে শিয়াব আর সাইফুলও এসেও বসে। মাহি তাদের বলে, তোরা এখানে কেন? এসে কি সমস্যা করেছে নাকি? না, কি বলবি বলে ফেল। ঠিক আছে, তুই ওইদিকে যা, আমরা একটু কথা বলে আসি। ঠিক আছে, তবে বাস খাওয়াবি না। এটা আর বলতে, সময় আমারও আসবে। পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, মাহি কি বলল? বলার মতো কিছু নেই, তাই অল্প একটু দূরে চলে যায়। দূরে যাওয়ার পর শিয়াব আর সাইফুল কি বলছে মাহি শুনতে পায়নি। এর মধ্যেই 5 থেকে 10 মিনিট পর মাহি আসলে শিয়াব আর সাইফুল বলে, ঠিক আছে থাক, আমরা যাই। যা, কিন্তু খারাপ কিছু করলে অভিশাপ লাগবে কিন্তু। কার উপর? আমাদের নাকি তোর? কে বলছে তোরে? আচ্ছা ঠিক আছে, এসব কিছুই না, আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না। মাহি কিছুই বলল না, কারণ বলেই হালারা কথার রিপ্লাই দিবে। তাই চুপচাপ তাদের কথা শেষ হলে তারা চলে যায়। আর মাহি আবার মাঠে বসে পড়ে। তখন রিয়া বলল, ওরা যা বলে গেল তা যদি সত্যি হয় তাহলে তোর খবর আছে। কিন্তু ওরা বলেটা গেল কি সেটা তো বলো। তোর না জানলেও চলবে। আচ্ছা, ওইসব বাদ দাও, এখন পড়ালেখা নিয়ে ডিসকাস করা যাক। এখন বাসায় যাও, বিকেলে আমি আসবো, তখন যা বোঝার বুঝে নিও। ঠিক আছে। মাহি এটা বলার পর রিয়া উঠে দাঁড়ায়, আর মাহিও দাঁড়ায়। তারপর বলে, তাহলে আজকে যাও। মাহি আর রিয়া দুজন দুজনের বাসার দিকে যেতে থাকে। বাসায় আসার পর আম্মু বলে, আসছেন তাহলে? আচ্ছা, ফ্রেশ হয়ে বাইরে এসে খাবার খা। ঠিক আছে, আমি আসতেছি। মাহি এটা বলে আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে আসে। বাহিরে এসে চেয়ার টেনে টেবিলে বসে। টেবিলে বসার পর আম্মু মাহির উদ্দেশ্যে বলে, খাবার খেয়ে কি বাইরে যাবি নাকি ঘুমাবি? আমি আর কি করতে, ঘুমিয়ে যাব। ও ঠিক আছে। আর হ্যাঁ,
হাত আরাম। আজকে থেকে মেয়েটাকে একদম বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। বিকেলে ঘুম থেকে উঠে আজকে নিজেই তারপরে ফ্রেশ হয়ে টাইম দেখে নিচে এসে মাত্র টেবিলে বসেছে, তখনই রিয়ার আগমন। মাহি তার সাথে হালকা পাতলা কথা বলে পড়ায় মনোযোগ দেয়। রিয়া পড়তে এসেছে, টেবিলের ওপাশে বসে ও বইয়ের পাতাগুলো উল্টাচ্ছে। রিয়া মাহির খাতার উপর চোখ রেখে ওর দিকে তাকায়, সেটা ও কি টের পাচ্ছে। হঠাৎ রিয়া বলে, এই যে মাহি, এত গম্ভীর মুখ করে পড়ছো কেন? হুম। মাহি একটু হেসে বলল, না মানে চেষ্টা করছি মনোযোগ দিতে। রিয়া পুরকুচকে বলে, মনোযোগ তো দেখছি পড়াই কম, অন্য কিছুতে বেশি। মাহি ঘাবড়ে যায়, মনে হয় ধরা পড়ে গেছে। তারপর বলে, না না এমন কিছু না আসলে। রিয়া হাসতে হাসতে বলে, থাক, এত মিথ্যে বলার দরকার নেই। চলো এবার অঙ্কই মন দাও। এই প্রশ্নটা করো তো, দেখি পারো কি না। মাহি বইয়ের দিকে তাকায়, কিন্তু মাথায় কিছু ঢুকছে না। রিয়ার গলার মিষ্টি সুর আর ওর চোখের চাহনি সব কিছু যেন মাহির চিন্তার জগৎ এলোমেলো করে দিচ্ছে। অবশেষে বলে, আচ্ছা একটা কথা বলবো? রিয়া অবাক হয়ে বলে, বলো। মাহি সাহস করে বলে, তুমি কি জানো তোমাকে আমি খুব অনেক পছন্দ করি। রিয়া চুপ হয়ে যায়। কয়েক সেকেন্ড যেন একটা যুগের মতো লম্বা মনে হয়। তারপর সে মাথা নিচু করে মৃদু হেসে বলে, তুমি তো আবার পড়ার সময়ও মজার কথা বলতে পারো। চলো আগে পড়া শেষ করি। মাহির মুখ শুকিয়ে যায়। এটা কি হ্যাঁ নাকি এড়িয়ে যাওয়া? তবু মনে হলো সব কিছু শেষ হয়ে যায়নি, হয়তো একদিন, কিন্তু আজ পড়ার টেবিলে ফিরে আসাই ভালো। মাহি মাথা নিচু করে বলে, ঠিক আছে চলো। রিয়া হালকা হাসি দিয়ে আবার বইয়ের দিকে মনোযোগ দেয়। মাহি ওর চোখের কোণেও যেন একটু আনন্দ লুকিয়ে আছে। পড়ার সময়টা যেন দ্রুত কেটে গেল। রিয়া তার ব্যাগটা গোছাচ্ছিল, মাহি টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। রাতের আকাশটা জানালার বাইরে কেমন শান্ত, আর মাহির মনের ভেতর উত্তেজনার ঢেউ। তাহলে আজকের মতো শেষ? মাহি হাসি চেপে বলল, হ্যাঁ পড়া শেষ, তবে আরও পড়ানোর প্রয়োজন হলে বলতে পারো। তোমার সময় নষ্ট করতে আমার কোনো আপত্তি নেই। রিয়া একটু হেসে বলে, সময় নষ্ট? তুমি তো ভালোই শিখছো, কিন্তু হ্যাঁ, তোমার একগুয়েমি আর অগোছালো মনোযোগ ঠিক করতে হবে। মাহি মাথা নিচু করে হেসে বলল, আচ্ছা পরের বার মনোযোগ বেশি দেব, তবে তোমার ধৈর্য না থাকলে বুঝে নিও আমি নির্দোষ। রিয়া কাঁধে ব্যাগ ঝুলে দরজার দিকে এগোয়। চলো আমাকে একটু নামিয়ে দিও, রাত হয়েছে, একা হাঁটতে ভালো লাগবে না। মাহি মাথা নাড়িয়ে, অবশ্যই চলো গাড়ি বের করি। গ্যারেজ থেকে বাবার গাড়িটা বের করে আনলো। রিয়া ততক্ষণে বাসার সামনে দাঁড়িয়ে, চাঁদের আলো তার মুখে পড়ছে, কি সুন্দর লাগছে। এই মুহূর্তটা যেন থমকে থাকে। তুমি গাড়ি চালাতে শিখলে কবে? মাহি দরজা খুলে বলল, অনেক দিন হলো, এখন বেশ ভালো চালাতে পারি, তুমি নিশ্চিন্তে বসো। রিয়া হালকা হাসি দিয়ে গাড়ির ভেতর ঢুকে বসলো। মাহিও স্টিয়ারিং ধরে সিটে বসলো। রাস্তা বেশ ফাঁকা। গাড়ি চালাতে চালাতে বলল, তোমার বাসাটা তো বেশ দূরে, প্রতিদিন আসা যাওয়া করতে কষ্ট হয় না? রিয়া জানালার দিকে তাকিয়ে বলে, কষ্ট হয় কি না সেটা বলা কঠিন, তবে পড়ানোর কাজটা করতে ভালো লাগে। তাছাড়া কিছুটা সময় তো নিজের জন্যও থাকে। মাহি একটু থেমে বলল, নিজের জন্য সময় মানে কি? মানে তুমি কি পড়ানোর ফাঁকে কিছু বিশেষ কিছু ভাবো? রিয়া মৃদু হেসে বলে, হয়তো ভাবি, হয়তো ভাবি না। তুমি নিজে কি কখনো এমন কিছু ভেবেছো? মাহি গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা তোমার একটা প্রশ্ন করি। রিয়া কৌতূহলী চোখে তাকিয়ে বলে, কি প্রশ্ন বলো? মাহি বলল, তুমি কি জানো আমি অনেক দিন ধরেই তোমার উপর তোমাকে একটু বেশি ভালোবাসি। গাড়ির ভেতর মুহূর্তের জন্য নীরবতা। রিয়া চুপ করে থাকে। মাহি টেনশনে পড়ে যায়, তবে সে একটু পরেই বলে, তুমি কি এসব মজা করে বলছো নাকি সিরিয়াস? মাহি ধীরে ধীরে বলে, পুরোপুরি সিরিয়াস। অনেক দিন থেকেই বলতে চাইছিলাম, আজ সাহস করে বললাম। রিয়া আবার চুপ। এবার তার গলা স্বর একটু কোমল হয়ে আসে, তোমার কথাটা শুনে ভালো লাগলো, তবে এসব কথা নিয়ে এখন কিছু বলা কঠিন। আসলে আমি এসব নিয়ে খুব একটা ভাবিনি।
মাহি বুঝতে পারে সরাসরি হ্যাঁ বা না বলতে সে নার্ভাস, তবে অন্তত সে রাগ করেনি এতটুকু ভেবে মাহি একটু স্বস্তি পায়। রাস্তা ধীরে ধীরে ফাঁকা হতে থাকে। রিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, রাস্তাটা খুব সুন্দর না? এমন রাতে চাঁদের আলো আর হালকা বাতাসে খুব ভালো লাগে। মাহি গাড়ি চালাতে চালাতে বলল, তুমি যদি কিছুক্ষণ এভাবে থাকো তাহলে এটাই আমার জীবনে সবচেয়ে সুন্দর রাত হয়ে যাবে। রিয়া আবার মৃদু হাসে, কিন্তু কিছু বলে না। গাড়ি তার বাসের গলির সামনে এসে থামে। মাহি রিয়ার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তোমাকে নামিয়ে দিলাম, তবে মনে রেখো আমার কথা কিন্তু সত্যি। রিয়া দরজা খুলে গাড়ি থেকে নামে, তারপর একটু থেমে বলে, তোমার মতো বন্ধু পেলে মন্দ হয় না। তবে এসব কথা আর বেশি ভাবো না, কাল সকালে পড়ার জন্য রেডি থেকো। সে চলে যায়। মাহি গাড়ির ভেতরে বসে দীর্ঘশ্বাস ফেলে। হয়তো আজ কিছু বিশেষ হলো না, কিন্তু মনে হলো একটা নতুন অধ্যায় শুরু হলো। গাড়ির ভেতর তখন নীরবতা। রিয়া তার ব্যাগটা ঠিক করে সোজা হয়ে বসে। মায়ের হাত স্টারিংয়ে, কিন্তু মনটা একদম এলোমেলো। জানি ওকে বাসায় ছেড়ে দিতে হবে, কিন্তু এই পথটা যেন আর একটু দীর্ঘ হতো। এই চাওয়া আটকে রাখতে পারছে না। মায়ের একটু সাহস করে বলল, তুমি কি কফি খাও? রিয়া অবাক হয়ে তাকালো। কফি? এখন এত রাতে? মাহি হেসে বলল, মানে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি কফি পছন্দ করো? আমরা হয়তো একদিন একসাথে কফি খেতে পারি। রিয়া হালকা হাসলো। তুমি খুব অদ্ভুত জানো, একবার বলছো পড়া, একবার কফি, আর একবার কি? আর একবার এমন কিছু বলছো যা বোঝার জন্য খুব গভীর চিন্তা করতে হয়। মাহি কিছুটা অপ্রস্তুত হলো। আচ্ছা ধরো আমি যদি বলি যে তোমাকে নিয়ে ভাবার কারণেই আমার চিন্তা এত গভীর। রিয়া এবার একটু থেমে বলে, মাহি, তুমি কি বুঝতে পারছো এভাবে বললে আমি কি বলতে পারি? মাহি সরাসরি তার চোখে তাকালো। হ্যাঁ বুঝতে পারি, আর যদি তুমি কিছু না বলো তবুও আমি জানি তুমি আমার কথাগুলো মনে রাখবে। রিয়া চুপ করে থাকে। রাস্তার হালকা আলোয় তার মুখের রংটাও বোঝা যাচ্ছে না, কিন্তু তার চোখ দুটো মৃদু চিন্তায় ভরা। আচ্ছা এসব বাদ দাও, তোমার আগামীকাল কি খুব ব্যস্ত? মাহি হেসে বলল, না, আমার জন্য ব্যস্ততা মানেই তোমার পড়ার সময়। তুমি তো আমার সব মনোযোগ নিয়ে নাও। রিয়া এবার একদম চুপ হয়ে যায়। হয়তো সে জানে মাহি মজা করছে না। গাড়ি ধীরে ধীরে তার বাসার কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু রাস্তার একটা মোড় এসে বলে, মাহি গাড়ি একটু থামাও। মাহি দ্রুত ব্রেক চাপে। কি হলো? রিয়া জানালার দিকে তাকিয়ে বলে, রাস্তাটা খুব সুন্দর লাগছে, কয়েক মিনিট এখানে থামতে পারো? মাহি মাথা নাড়ালো। গাড়ি রাস্তার পাশে পার্ক করলো। বাতাসটা যেন ঠান্ডা। রিয়া জানালার কাজটা নামিয়ে দিল, যাদের আলো গাড়ির ভেতর পড়ছে। তুমি কখনো ভেবেছো কিছু মুহূর্তকে যদি আটকে রাখা যেত? মাহি একটু ভেবে বলো, হ্যাঁ এই মুহূর্তটার কথা ভাবছি। একটু হেসে বলে, তুমি সব সময় এত সুন্দর কথা বলতে পারো, নাকি এটা শুধু আজকের জন্য? শুধু তোমার জন্য, আর কাউকে নিয়ে এভাবে ভাবিনি। রিয়া এবার কোনো উত্তর দেয় না, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে। তার চোখে যেন এক ধরনের মায়াবী আলো। মাহি বুঝতে পারে এই নীরবতাটুকু কথা বলে। কিছুক্ষণ পর রিয়া বলে, চলো এবার বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেল। গাড়ি আবার স্টার্ট দেয়। এবার মাহি একদম তার বাড়ির গলির সামনে পৌঁছায়। রিয়া গাড়ি থেকে নামার আগে একটু থামে। তোমার কথা মানে আজ যা বললে সেটা ভেবে দেখব, কিন্তু এখন পড়াটা ঠিক মতো করো। আমার স্যার হিসেবে তোমাকে নিয়ে গর্ব করতে চাই। মাহি হেসে বলে, যতবার পড়াতে বসবে ততবারই ভালো ছাত্র হতে চেষ্টা করব। রিয়া এবার একটু হেসে বলে, আচ্ছা রাত অনেক হয়েছে, গাড়ি চালিয়ে সাবধানে বাড়ি ফিরো। সে চলে যায়। আর মাহি চুপচাপ বসে থাকে। চাঁদের আলো রাস্তার গলিতে পড়ছে। মাহির মনেও যেন এক ধরনের আলো ফুটে উঠছে। রিয়ার কথাগুলো মাথায় বারবার বাজতেছে। গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু মনে হয় এই রাত আর এই মুহূর্তগুলো সারা জীবনের জন্য রয়ে যাবে। বাসে এসে আম্মুকে বলে, আম্মু আমি এখন একটু রুমে ঘুমাতে যাব, কিছু সময় পর খাবার খেতে আসবো। ঠিক আছে। আম্মু এটা বলে মাহির রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে শুয়ে থাকে, কারণ এখন মাহির মন বা শরীর কোনোটাই পারফেক্ট না।
তাই আম্মুকে বলে নিয়েছে যাতে মাহির অবস্থা এখানে এসে দেখে যায়। মাহি শুয়ে পড়ে, কখন যে ঘুম চলে আসে জানে না। আর কিছু সময় পর ওর আম্মু এসে বলে, কি রে খেতে আয়। কিন্তু মাহির কোনো সারশব্দ না পেয়ে গায়ে হাত দিতে দেখে শরীরে প্রচুর জ্বর। তাই তাড়াতাড়ি আব্বুকে ডাকে, আর আব্বু তখনই নিচে ছিল, মাহির জন্য অপেক্ষা করতেছিল। মাহি খেতে যাবে সেজন্য, কিন্তু মাহি আসে নাই। আবার আম্মুর এমন বিচলিত কণ্ঠের ডাক সব শুনে মাহির আব্বু মাহির রুমে আসে। কিছু বলার আগে মাহির আম্মু আবার বলে, ডাক্তার ডাকো। ঠিক আছে। এটা বলে আব্বু পকেট থেকে ফোন বের করে ডাক্তারকে কল করে। ডাক্তারকে কল করার কিছু সময় পর ডাক্তার আসে। তখন ডাক্তার মাহিকে দেখে বলে, তেমন বেশি কিছু না, কিছু হয়নি তো, অতিরিক্ত চিন্তা আর ঘুম কম হওয়ায় শরীর দুর্বল হয়ে গেছে, আর তার জন্য জ্বর এসেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাইয়ে দেবেন। ডাক্তার আঙ্কেল এটা বলে কিছু লিখে চলে যায়। আর তখন রিয়ার কল আসে মাহির ফোনে। আর কল দেওয়ার আম্মু তার কল রিসিভ করে। আম্মু কিছু বলতে যাওয়ার আগে সেদিক থেকে বলে ওঠে, এখনো কেন ফোন দাওনি? কেন বাসায় কি ঠিকঠাক পৌঁছেছো? আমি মাহির আম্মু, তোমার হবু শাশুড়ি, আর মাহি অসুস্থ হয়ে পড়েছে। আন্টি, আমি এক্ষুনি আসতেছি। এখন আসতে হবে না, কালকে সকালে এসো। চিন্তা করবেন না, আমি ঠিকঠাক ভাবেই আসতে পারবো। এটা বলে রিয়া কল কেটে দেয়। তখন আব্বু আম্মুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আর কি বললো তোমার সাথে? তোমার হবু গুণধর বৌমা আসতেছে, একটুতেই চিন্তা করতেছে। তাহলে যদি কিছু হতো তাহলে বুঝতে পারতেছো কি হতো? বুঝতে পারছি। এখন তার জন্য বাহিরে গিয়ে অপেক্ষা করো, সে যে কোনো সময় আসতে পারে। তাকে আগে গিয়ে সম্মানের সহিত ভিতরে নিয়ে আসো। ঠিক আছে, থাকো তুমি। জীবনেও তো মহিলার সাথে কথাই পারলাম না, তাই এখন আর কথা বাড়াতে চাচ্ছি না। যাই হোক, আমি বাইরে গিয়ে দাঁড়িয়েছি। তুমি যাও, আর আমি এদিকটা দেখতেছি। তখন আব্বু বাইরে চলে গেল, আর আম্মু মাহির মাথার কাছে বসে জলপট্টি দিতে থাকলো। আর কিছু সময়ের মাঝে রিয়া আসে, আর রিয়ার সাথে আব্বু নাই দেখে আম্মু বলে, মাহির আব্বুকে দেখছো? উনি বললেন ভেতরে যেতে, তারপর কোথায় চলে গেল জানি না। ঠিক আছে, বসো। আন্টি, আমাকে দিন, আপনি খাবার খেয়ে নিন প্লিজ, না করবেন না? ঠিক আছে, নাও। তবে খাবার খেতে পারবো না, সন্তান অসুস্থ থাকলে মায়ের গলা দিয়ে খাবার নামবে না। তার কথা বলতে বলতে আব্বু চলে আসে, আর আব্বুর হাতে ছিল কিছু ওষুধের পাতা। আম্মুকে সেগুলো দেখিয়ে দিয়ে বলে, শুধু সেবা করলেই হবে না, তার সবকিছুই মনে রাখতে হবে। এখন থেকে আমি আর মনে রেখে কি করব? ছেলে বড় হয়েছে, ছেলের বউই সব মনে রাখবে। তা বউটাকে? তোমার সামনেই বসে আছে। এটা বলাতে আব্বু রিয়ার দিকে তাকায়, আর রিয়া নিচু হয়ে থাকে, নিজের চেহারা ঢাকতে। তখন আব্বু বলে ওঠে, তো নতুন বউ নাকি? এখনো তো বিয়ে হয়নি, লজ্জা পেলে চলবে না। ঠিক আছে, থাকো তুমি, আমি যাই। আম্মু এটা রিয়াকে বলছে, আর রিয়া বুঝতে পেরে মাথা নাড়ে। তখন আব্বু বলে, খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিও। ঠিক আছে, আমাকে দিন। এটা বলে রিয়া আব্বু থেকে ওষুধগুলো নিয়ে মাহির বেডের সাইড টেবিলে রেখে দেয়। তখন আবার জলপট্টি দিতে থাকে, আর আম্মু চলে যায়। কিছু সময় পর আম্মু খাবার নিয়ে এসে বলে, তোমরা দুজন খেয়ে নাও। ঠিক আছে, আপনি রেখে যান, আমি ওকে খাইয়ে খেয়ে নিব নিজেও। ঠিক আছে। এটা বলে আম্মু চলে গেলে রিয়া খাবার প্লেট নিয়ে আস্তে আস্তে ডাক দেয়। মাই হালকা চোখ খুলে রিয়াকে দেখতে পেয়ে জলদি ওঠে, কিন্তু কিছু বলার মতো শক্তি সম্ভবত হারিয়ে ফেলেছে, তাই কিছু বলতেও পারছে না। এভাবে কিছু সময় যাওয়ার পর রিয়া বলল, খাবার খেয়ে নাও। খাইয়ে দিলে খাবো। ঠিক আছে, হাঁ করো। মাহি খেতে থাকে আর কথা বলতে থাকে। একসময় বলে দেয় যে, রিয়া, তুমি কি বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? কেন বোঝো না? কি করলে বুঝবে আমাকে বলো, আমি তাই করব, তুমি যা করলে বুঝবে। এখন এসব না বলে ভদ্র ছেলের মতো খাবার খেয়ে নাও। যখন হুঁশ থাকে তখন তো কিছুই বলো না, আর এখন আসছে বলতে। খাবার শেষ করলে রিয়া ওষুধ খাইয়ে দেয়। এবার ঘুমাও। না, তুমি আমার সাথে শুতে হবে, তাহলে ঘুমাবো, নয়তো না। কিন্তু এখন রিয়াকে আর কিছু বলতে না দিয়ে টেনে নিজের কাছে নিয়ে তাকে দেখতে দেখতে ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালে ঘুম ভেঙে মাহি তো অবাক, কারণ রিয়া ওর সাথে এভাবে শুয়ে আছে, আর মাহিবা কেমনে পারলো
তার সাথে এভাবে থাকতে কি করে পারলো? মাহি রিয়াকে ডাক দিয়ে বলে, এই রিয়া, তুমি আমার সাথে এখানে শুয়ে আছো কেন? কেউ দেখলে খারাপ ভাববে। আর কেউ দেখার বাকি নেই, আব্বু আম্মু দেখে নিয়েছে যা দেখার। তোমার আব্বু আম্মু এখানে এসেছে? না, তোমার আর আমার আব্বু আম্মু। ও, তাহলে এখনো তুমি এখানে কি করো? কি করি মানে? রাতে তো টান দিয়ে নিজের ওপর ফেলে দিয়েছো, এখন ভদ্র সাজা হচ্ছে তাই না? ভুলেও না, আমি এমন তো কখনোই না। চেনা হয়ে গেছে। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। এখন এসব বলে লাভ নেই, বিয়ে করতে হবে। রাজি আছি। লুচ্চা, বিয়ের জন্য কেমন এক পায়ে দাঁড়িয়ে আছে? ভুল যেহেতু না করেও ভুল করেছি, তাহলে ভুল করেই দোষী হই, কি বলো? একদম না। আর তখনই ডোরে নক পড়ে। দুজনই ঠিক হয়ে বাহিরে আসে। তারপর আম্মুকে বলে আসে যে ও ফ্রেশ হয়ে আসতেছি। আর রিয়া অন্য রুম থেকে ফ্রেশ হতে চলে গেল। মাহি ফ্রেশ হয়ে বের হতেই দেখে রিয়া বসে আছে, তাই তাকে বলো, খাবার খেতে চলো। এখন খাবার খেতে যেতে হবে না, তুমি বসো, আমি খাবার নিচ থেকে নিয়েই এসেছি। কোথায়? নিয়ে আসি নাই এখনো, তবে নিয়ে আসবো। আর নিয়ে আসতে হবে না, চলো নিচে। ঠিক আছে। তখন ওরা দুজন একসাথে নিচে নামতে থাকে। মাহিদের দেখে আব্বু আম্মু দুজনে মুখ চাওচাই করে। আম্মু আব্বুকে বলে, মানিয়েছে ভালো, এখন তাড়াতাড়ি বিয়ে দেওয়া হলেই ভালো। একদমই না, পড়ালেখা শেষ করুক, তবে চাইলে মেয়েটা নিজের ছেলের নামে করে রাখতে পারে। ঠিক বলছো, এঙ্গেজমেন্ট করে রাখা হবে। আমরা কথা বলে দেখি সেই শুভ সময়টা কখন। আচ্ছা, তোমরা কথা বলো। তারা কথা বলার মাঝেই মাহিরা সেখানে পৌঁছায়। মাহি চেয়ারে বসতে বসতে বলে, কি কথা হচ্ছে? কিছু খেয়ে নে। আজকে তোমার খাবার বেড়ে দিতে হবে না। ঠিক আছে। আম্মু উঠে আব্বুর প্লেটে আর নিজের প্লেট নিয়ে বলে, রিয়া তুমি বসো, ওকে খাবার দিতে হবে না, নিজে নিজে খেয়ে খাবে। তখন মাহি বলে, আম্মু তুমি দিবে না ঠিক আছে, কিন্তু ওকেও না করার কি আছে? তুমি কি বউকেও না করবে নাকি? যাতে না দেই, এত বড় শত্রুতা? আজকের মতো দিয়ে দাও না, শেষমেশ হলেও খোরশেটি বেগমের বংশধরের একটু মায়া হয়েছে। রিয়া দিবে না, ওকে নিজে নিজে নিয়ে খাবে। কিন্তু রিয়া যেহেতু চামচে নিয়ে ফেলেছে, তাই পুরোটাই তার হাত ধরে মাহি নিজের প্লেটে নিয়ে আসে। এভাবে সকলের খাবার শেষ হলে আম্মু বলে, মাহি, শরীরকে আজকে ভালো লাগতেছে? অল্প, তবে বেশি না। ঠিক আছে, কলেজে যেতে পারবি? আজকে যেতে পারবো না, ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে রুমে গিয়ে শুয়ে পড়, আমি বরং দেখি কি করা যায়। আর রিয়া, তুমি এখন বাসায় যাবে নাকি কলেজে? বাসায় যেতে হবে একটু। ঠিক আছে, যাও, আর আমরাও আসবো অতি শীঘ্রই। সমস্যা নেই, আসতেই পারেন। রিয়া খাবার খেয়ে রেডি হয়ে নিচে নেমে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। মাহি উপরে মাহির ল্যাপটপের সামনে বসে। সকালের সোনালি রোশনি ত্বকে এসে পড়লো। তখন মাহি চোখ খুলল। ঘরের বাতাসে হালকা ঠান্ডা, আর বাইরের আকাশ একদম পরিষ্কার। জানালার কাছে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। আর মাহি এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন পুরো পৃথিবীটা মাহির সামনে স্থির হয়ে গেছে। প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙার পর কিছু সময় কেটেছিল, আর ভাবছিল কি করবে আজ। আজকের দিনটা ছিল কিছুটা বিশেষ, কারণ শিয়াব আর সাইফুল মাহির দুই বন্ধু ঠিক করে রেখেছিল যে তারা কোথাও বের হবে। সেই সিদ্ধান্তটা মাথায় থাকতেই 1 মিনিট পরই শিয়াবের ফোন আসলো। ফোনের স্ক্রিনে শিয়াবের নাম দেখে মাহি দ্রুত রিসিভ করলো। কি খবর? তুই কি আছিস? হ্যাঁ আছি, তুই কি করছিস? তুই বের হচ্ছিস? হ্যাঁ, বের হচ্ছি। সাইফুল কি আছে? হ্যাঁ, ওর সাথে কথা বলেছি, দুজনে একসাথে বের হব। আমি রেডি, তুই কখন আসবি? কিছুক্ষণ পর বের হব। ঠিক আছে, তুই এবং সাইফুল অপেক্ষা করো। ফোন রাখার পর মাহি বিছানা থেকে উঠে পড়ল। ঘরটাতে এক মুহূর্তের জন্য চুপচাপ হয়ে গেল। মাহির মাথায় অনেক চিন্তা দুলে বেড়াচ্ছিল। তবে কিছু সময় পরেই মাহি ফোকাস করতে পারল। কাপড় পাল্টে তাতে একটা স্ন্যাক খেয়ে মাহি প্রস্তুত হতে শুরু করলো। বাইরে সূর্যের অনেক উজ্জ্বল আলো, আর আকাশ একদম মেঘযুক্ত। মাহির মনে হচ্ছিল আজকের দিনটা একটা নতুন কিছু শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মাহি বাড়ির দরজা খুলে বাইরে বের হলো। রাস্তার মোড়ে শিয়াব আর সাইফুল দুজনেই দাঁড়িয়েছিল। মাহি তাদের দিকে এগিয়ে গেল, আর তারা মাহিকে দেখে হাসি মুখে কাছে এলো। কি ব্যাপার, তুই তো অনেক সময় নিলি।
এটা তোর জন্যই, তুই তো ফোনে বলেছিলি খুব তাড়াতাড়ি বের হবি। যাই হোক, সব ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিক। চল, কোথায় যাব? দূরে কোথাও যাব? সারাদিন তো কাটাতে হবে, কিছু দেখতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, চল যাই। তিনজনে একসাথে হাঁটতে শুরু করলো। সূর্যের রোশনি মাহিদের উপর এসে পড়ছিল, আর রাস্তার দুপাশের গাছগুলো তার শাখা প্রশাখা বিস্তার করেছে। একটা অবর্ণনীয় শান্তি ছিল চারপাশে, আর পথ চলতে চলতে মনে হচ্ছিল যেন কিছু এক্সপ্লোর করার সময় এসেছে। মাহিরা বেশ কিছু সময় হাঁটলো, মাঝে মধ্যে গল্প করতে করতে। কিছুক্ষণ পরেই মাহিরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিল। আচ্ছা, তোমরা ভাবছো কি কোথায় যাব? অনেক জায়গা আছে যেখানে আমরা যেতে পারি, তবে আমার মনে হয় আমরা কোনো পাহাড়ের কাছে যেতে পারি। আমার মনে হচ্ছে সেখানে বেশ শান্তি পাবো। হ্যাঁ, পাহাড়ের মতো জায়গায় গেলে সত্যিই শান্তি পাওয়া যায়। তাছাড়া অনেকদিন পর এমন জায়গায় যাওয়া হবে। ঠিক আছে, তাহলে ঠিক করেছি, আমরা পাহাড়ের দিকে যাব। মাহিরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছু সময়ের মধ্যে সেখানে পৌঁছে যায়। তারা তিন বন্ধু মিলে চলে। মাহিদের খুশি ফুর্তি, আর জানেনি তো বন্ধুরা একসাথে হলে কি কি করতে পারে। সবশেষে সন্ধ্যা ঘনিয়ে আসলে আবার সবাই সবার বাসার দিকে রওনা দেয়। বাসায় এসে পৌঁছাতেই রাতের ঘড়ি কাটার একটা দিকে চলে গেছে। চারিদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। শহরের রাস্তা ফাঁকা, যেখানে কোনো আলো নেই। জ্যোৎস্নার আলোটুকু ঢেকে দিয়েছে মেঘ। এই রাস্তায় দাঁড়িয়ে আছে মাহি। মাহির হাতে ভারী এক লোহার রড। এই নামটা শুনলেই মাহির রক্ত গরম হয়ে যায়। মানুষটা প্রতারণা আর অন্যায় কাজের প্রতীক। তার প্রতিটি কাজ অন্যের জীবনে বিষ ছড়িয়েছে। সে শুধু অর্থ আর ক্ষমতার জন্য কিছু মানুষকে শেষ করে দিয়েছে। আজ সেই আইন শাস্তি পাবে। এখনো সময় আছে আয়ান, নিজের কাজের জন্য অনুশোচনা কর। আইন হাসলো, কিন্তু সেই হাসি যেন বিষাক্ত। তুই কি করবি? তুই এমন কি পারিস যে আমাকে শাস্তি দিবি? মাহি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। আশেপাশে কেউ নেই, রাস্তার বাতিগুলো বন্ধ। শুধু মাহিদের দুজনের ছায়া একে অপরকে ঘিরে রেখেছে। তোর প্রতিটা কাজের জন্য আজ তোর বিচার হবে। তোর ক্ষমতার অহংকার আজ শেষ হবে। আইন এবার একটু পিছিয়ে গেল। তার ভয় মাহি স্পষ্ট দেখতে পাচ্ছিল। শোন, এটা ঠিক হচ্ছে না। তুই যা চাইছিস তা সম্ভব না। আমাকে ছেড়ে দে, আমি টাকা দেব, যা চাইবি তাই পাবি। মাহি তার কথাই কর্ণপাত করলো না। মাহির হাতের রডটা শক্ত করে ধরল। টাকা দিয়ে সব কিছু কিনতে পারবি না আয়ান। জীবন টাকা দিয়ে চলে না। অন্যের জীবন শেষ করে নিজের জন্য জায়গা বানানোর শাস্তি আজ পাবি। এই বলে মাহি তার দিকে এগিয়ে গেল। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু রাস্তাটা এতটাই ফাঁকা আর নীরব যে তার প্রতিটা পদক্ষেপ মাহির কানে প্রতিধ্বনিত হচ্ছিল। থেমে যা আয়ান, শেষ মুহূর্তে চেষ্টা করে লাভ নেই। মাহি দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। আইন এবার ভয় কাঁপতে শুরু করলো। দয়া কর, আমি আর কখনো এমন কিছু করব না, আমাকে ছেড়ে দে। মাহি কিছু বলল না, তার চোখে ভয় দেখছিল। তুই কি অন্যদের সুযোগ দিয়েছিস? তুই কি তাদের মাপ করেছিস? আজ তোকে সেই স্বাদ নিতে পারবি না। মাহির হাতের রডটা তোলো। চারপাশে সেই নিস্তব্ধতা ফিরে এলো। আকাশে একটা বাজ পড়ল, যেন মাহির কাজের সাক্ষী হয়ে। এরপর কি হলো সেটা আর কেউ জানে না। শুধু জানে আইন নামের এক ব্যক্তি তার ক্ষমতা আর অপরাধের জন্য আর কখনো ফিরে আসেনি। আর মাহি অন্ধকারে হারিয়ে গেল, যেন প্রতিশোধে নাই বিচার শুধুমাত্র রাতের জন্য। আইন এবার এক ধাপ পিছিয়ে গেল। তার চোখে ভয়ের ছায়া স্পষ্ট। হয়তো সে বুঝতে পেরেছে আজকের রাতটা অন্য রাতের মতো নয়। মাহি তার দিকে এগিয়ে যেতে থাকলো। মাহির হাতে রডটা আরো শক্ত করে ধরলো। তুই তো খুব সাহসী ছিলি আয়ান, এখন তোর ভয় কেন হচ্ছে? আইন ঠোঁট কামড়ালো, তার গলার স্বর কাঁপছিল। শোন, আমি যা করেছি সেটা সময়ের প্রয়োজন ছিল। আমি কাউকে ইচ্ছে করে কষ্ট দেইনি। দয়া করে আমাকে যেতে দে। মাহি তার মিথ্যা কথায় বিশ্বাস করলো না। মাহির মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছিল। সেই আগুন যেন মাহিকে নিয়ন্ত্রণ করছিল। তুই কি তোর ভক্তভোগীদের এই সুযোগ দিয়েছিলি? তুই কি তাদের বলতে দিয়েছিলি যে তারা নির্দোষ? আজ তুই যা বুঝেছিস তাই কাটাবি। মাহি রডটা তুলো। আকাশে মেঘ যেন আরো ঘন হয়ে এলো। হঠাৎ একটা বাজ পড়ল দূরে, কিন্তু তার আওয়াজ এখানে পর্যন্ত শোনা গেল না। সেই শব্দ যেন মাহির কাজে সাহস জোগালো। আইন এবার পালানোর চেষ্টা করলো। সে দৌড়াতে শুরু করলো ফাঁকা রাস্তায়। মাহি তার পিছু নিল। এই নিঃসঙ্গ রাস্তায় মাহি ছাড়া আর কোনো
আশ্রয় নেই। কোথায় যাবি আয়ান? তোর জন্য এ শহরে কোনো জায়গা নেই। সে দৌড়াতে দৌড়াতে রাস্তার এক কোণায় ঢুকে গেল। মাহি বুঝতে পারল সে একটা গলিতে ঢুকেছে। সেই গলি ছিল আরও অন্ধকার, কিন্তু মাহি থামল না। গলিতে ঢুকতেই মাহি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। সে হয়তো ক্লান্ত হয়ে গেছে, তার দৌড়ানোর শক্তি ফুরিয়ে আসছে। এখানেই তোর পালানোর গল্প শেষ আয়ান। সে গলির এক কোণে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়েছিল। মাহি পায়ের শব্দ শোনার সাথে সাথে সে বুঝল তার আর কোনো পথ নেই। দয়া করে আমাকে ছেড়ে দে, যা চাইবি তাই পাবি। তুই টাকা চাস, নে, যত ইচ্ছা নে। মাহি তার করুণ আর তুচ্ছ প্রস্তাবে হেসে উঠল। বের হয়ে আয়। তুই এখনো টাকা দিয়ে সব কিছু কিনতে পারবি বলে ভাবছিস? জীবন আর মর্যাদা টাকা দিয়ে কেনা যায় না আয়ান। মাহি তার দিকে এগিয়ে গেল। সে মাহির দিকে তাকে বারবার তার ভুলের জন্য ক্ষমা চাইছিল। তাও বলে, তুই অন্যদের যা দিয়েছিস তুই সেটাই ফেরত পাবি। মাহির রডটা তুলে নিল। আয়ান চিৎকার করে উঠল, না, আমাকে মারিস না, আমি সব স্বীকার করব। আমি আর কোনোদিনও এমন কিছু করব না। মাহি তাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারল না। তার চিৎকার রাস্তার নির্জনতা ভেঙে দিল। মাহি রডটা তুলে একবার আঘাত করল। তার চিৎকার মাটিতে মিশে গেল। মাহি থামল না, তার প্রতিটা অপরাধের প্রতিশোধ নিল। তার অজস্র ক্ষমার আকুতি, তার প্রতিশ্রুতি কিছুই মাহিকে থামাতে পারেনি। রাতের অন্ধকার গিলতে লাগলো মাহিদের চারপাশে সব শব্দ। সে মাটিতে পড়ে গেল নিথর হয়ে। মাহি তার দিকে তাকিয়ে রইল আর ভাবল আরেকজন গেল। জীবনে এমন আরও অনেক ঘটনা রয়েছে, সব একটা গল্পে প্রকাশ করা সম্ভব নয়।